মা, আজকে আমার রেজাল্ট দিয়েছে, A+ পেয়েছি মা। আমাদের স্কুলের সবথেকে ভালো রেজাল্ট করেছি, স্কুলের ফার্স্ট হয়েছে আমি মা। আলহামদুলিল্লাহ বাবা, আমি জানতাম তুই ফার্স্ট হবি। তোর এত এত মেহনত, এত কষ্ট, আল্লাহ তো তোকে সাহায্য করবে। চেষ্টা করলে আল্লাহ কখনো খালি হাতে ফিরিয়ে দেন না। এটাই তার প্রমাণ, বুঝেছিস? তোর বাবা কোথায়? তোর বাবাকে বলেছিস তোর কথা? না মা, বাবাকে এখনো বলিনি, এখনই দোকানে যাচ্ছি, বাবার কাছে গিয়ে বলতেছি। তুমি থাকো মা, আমি বাবাকে গিয়ে বলতেছি। দাঁড়া, যাস না, আমি একটু আসতেছি, দাঁড়া। মৃদুলের মা এটা বলে উনি ঘরে যায়। বেশ কিছুক্ষণ সময় পর ঘর থেকে এসে ওকে বলে, বাবা, এখানে 2000 টাকা আছে। এই টাকা দিয়ে দোকান থেকে যত মিষ্টি কিনা যায় সব কিনে এই 2000 টাকার মধ্যে এলাকার সবাইকে একটা একটা করে মিষ্টি খাইয়ে তারপর বাড়িতে আসবি। এই টাকাটা কিছুদিন আগে তোর বাবা আমাকে দিয়েছিল কিছু কেনাকাটা করার জন্য আমার। আজ আমি তোকে দিচ্ছি এই খুশির দিনে। তুই যখন একদিন অনেক বড় হবি তখন না হয় আমাকে আরো অনেক কিছু কিনে দিতে পারবি, কিন্তু এখন তাদের খরচ করার সময়, এখন আমাদের না। তাই তুই যা, এই টাকাটা নিয়ে যত মিষ্টি কিনতে পারিস এই টাকার মধ্যে সব মিষ্টি কিনে এলাকার বাচ্চাদেরকে খাইয়ে আসবি, মুরব্বীদেরকে খাইয়ে আসবি। মৃদুল তার মায়ের দিকে তাকায় কৃতজ্ঞতা প্রকাশ করে। সত্যি বলতে ওরা মধ্যবিত্ত পরিবারের। মৃদুল চেয়েছিল এলাকার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, মুরব্বীদের বাচ্চাদেরকে মিষ্টি কিনে খাওয়াতে, কিন্তু তার বাবা মধ্যবিত্ত বলে সে আর এই সাহসটা করে তার বাবাকে টাকার কথা বলেনি। এখানে না বলাতেই তার মা সব কিছু বুঝে গিয়েছে আগে থেকেই, আর কোনো কিছু না বলেই তার মা তাকে 2000 টাকা হাতে ধরিয়ে দেয়। মৃদুল আর কোনো কিছু না ভেবে তার মাকে গিয়ে জড়িয়ে ধরে। মা, তোমার মতো মা পাওয়া প্রত্যেকটা ছেলের ভাগ্যের ব্যাপার। তুমি এত ভালো কেন মা? আমার সব কিছু বলার আগে তুমি সব কিছু বুঝে যাও। আমার কোনো কিছু তোমাকে মুখ ফুটে বলতে হয় না, তার আগে তুমি সব কিছু বুঝে যাও কি করে মা? বোকা ছেলে, সন্তানের কথা যদি মায়েরা বুঝতে না পারে তাহলে কিসের মা হলাম? তোর মনে কি চলতেছে সব কিছুই বুঝতে পারি, বুঝেছিস? এখন যা, আর মন খারাপ করতে হবে না। আজকে এমন একটা দিনে কেউ কি কান্না করে বোকা? মৃদুল আর কোনো কিছু না বলে সেখান থেকে সোজা বাজারে চলে যায়। বাজারে গিয়ে তার বাবার দোকানে যায় আগে। ওদের গ্রামের বাজারে মৃদুলের বাবার একটা মুদির দোকান আছে, সেটা দিয়ে ওদের পরিবার চলে যায়। মধ্যবিত্ত পরিবারে তেমন বেশি কোনো চাওয়া নেই, ওরা অল্পতেই খুশি। আরে তুই এই অসময়ে দোকানে? তুই না সবসময় বিকালে আসিস, তাহলে আজকে এখন আসলি যে? বাবা, আজকে আমার রেজাল্ট দিয়েছে পরীক্ষার, আমি A+ পেয়েছি। আমাদের স্কুলের সবার চেয়ে ভালো রেজাল্ট করেছি বাবা। আলহামদুলিল্লাহ বাবা, আমি জানতাম তুই এরকম কোনো একটা রেজাল্ট করবি। তোর পড়াশোনার জন্য আমিও তোকে জোর করিনি দোকানে আসার জন্য। তোকে তোর মতো পড়াশোনা করতে দিয়েছি। আল্লাহ তোর পরিশ্রম লেগেছে, সেই জন্য আল্লাহ তোকে উত্তম পুরস্কার দান করেছেন। এটা বলে মৃদুলের বাবা ওনার দোকানের ক্যাশ থেকে বের করে 1000 টাকা দেয় মৃদুলকে। টাকাটা মৃদুলের হাতে দিয়ে এই টাকা দিয়ে মিষ্টি কিনে নিয়ে আয়, তারপর সবাইকে খাওয়া। বাবা, মা টাকা দিয়েছে 2000 মিষ্টি কেনার জন্য, এই টাকা লাগবে না, তুমি রেখে দাও। সমস্যা নেই, ওইটা দিয়েছে তোর মা আর এইটা দিয়েছে আমি। পুরোটা দিয়ে মিষ্টি কিনে সবাইকে খাওয়া। আচ্ছা ঠিক আছে বাবা, আমি তাহলে দোকানে গিয়ে মিষ্টি কিনে নিয়ে আসছি। তুমি তাহলে দোকানে থাকো, আমি যাচ্ছি। এটা বলে মৃদুল সেখান থেকে চলে যায় দোকানে। দোকানে গিয়ে প্রায় 15 কেজি মিষ্টি কিনে নেয়। এত বেশি মিষ্টি নেবে সে কারণে 200 টাকা কেজি রাখে। তারপর মিষ্টিগুলো কিনে নিয়ে একটা লোকের সাহায্যে গাড়িতে তুলে প্রথমে তার বাবার দোকানে যায়। তার বাবাকে মিষ্টি খাইয়ে এক কার্টুন তার বাবাকে দিয়ে যায়, যেন তার বাবার বন্ধুদেরকে দিতে পারে। আর বাকিগুলো নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বাড়িতে যাওয়ার পর কি রে, তোকে না বলেছি এলাকার মধ্যে মিষ্টি বিতরণ করে আসতে? তুই বাড়িতে নিয়ে আসলি কেন?
প্রথম মিষ্টিটা বাবাকে খাইয়েছি, দ্বিতীয়টা তোমাকে খাওয়াবো, তারপর এলাকার মানুষদেরকে খাওয়াবো। আর এতগুলো মিষ্টি আমি কি করে একা বিতরণ করব? বাড়িতে নিয়ে এখন রাখলাম, তারপরে বন্ধুদেরকে নিয়ে সবাইকে একসাথে তারপর বিতরণ করব। এটা বলে তার মাকে একটা মিষ্টি খাইয়ে দেয়। তার মাও তাকে একটা মিষ্টি খাইয়ে দেয়। তারপর বিকালবেলা মৃদুল তার বন্ধুদেরকে নিয়ে এলাকার সবাইকে মিষ্টি খাওয়ায়। ঘড়ির কাঁটা কারোর জন্যই থেমে থাকে না। সেই দিনের পর মৃদুলের কলেজ ভর্তি হওয়ার সময় হয়ে যায় এখন। রেজাল্ট বের হওয়ার 3 মাস হয়ে গিয়েছে। মৃদুল ঢাকা 2টা কলেজে আবেদন করে এবং 2টা কলেজের মধ্যে 2টা কলেজে ওর অ্যাপ্রুভ হয়। তাই ওকে পড়াশোনা করার জন্য ঢাকা যেতে হচ্ছে এখন। আর 1 সপ্তাহ পর মৃদুল একেবারে ঢাকা চলে যাবে পড়াশোনা করার জন্য। সেই সুবাদে তার বাবা মা তাকে ভালো ভালো রান্না করে খাওয়াচ্ছে। এবার গেলে ছেলেটা কবে না কবে আসে তার কোনো ঠিক ঠিকানা নেই, সেই জন্য তার মা তাকে খুব ভালো করে আদর যত্ন করে দিচ্ছে। কিরে, আর একটু ভাত নে। তোর মতো ছেলে কি এতটুকু খায়? তোর পেটে কতটুকু ভাত নেই সেটা তুই জানিস না? আমি ঠিকই জানি। আর একটু নে বলতেছি। এইটুকুতে পেট ভরবে না। বড়রা কথা বললে কথা শুনতে হয়, মায়েদের কথা শুনতে হয়। প্লেট এদিকে দে। মা, আর খাবার নিলে আমার খেতে জুলুম হয়ে যাবে। তারপর আবার আরেক সমস্যা, আমি আর বেশি খেতে পারবো না। তুমি কেন এমন করো? আমি খেতে পারলে তো নিয়েই খাবো, তাই না? মা, তুমি আমাকে জোর করো না প্লিজ। আমার তারপর বেশি হয়ে যাবে, তারপর লড়তে পারবো না। খেয়ে আবার দোকানে যেতে হবে। বাবা বলেছে আজকে একটু তাড়াতাড়ি যেতে। আচ্ছা ঠিক আছে, আমি আর জোর করব না। তুই জানিস তোর পেটে কতটুকু খাবার নেয়। আর হ্যাঁ, তোর বাবাকে বলিস আসার সময় যেন চায়ের পাতা নিয়ে আসে। চায়ের পাতাও শেষ হয়ে এসেছে। তুই কিন্তু গিয়ে আবার তোর বাবাকে মনে করে বলিস। তোর বাবা তো আবার বাজারে এসব জিনিসপত্র মনে থাকে না। আচ্ছা ঠিক আছে মা, আমি বাবাকে গিয়ে মনে করে বলবো নিয়ে আসার জন্য। এখন তাহলে আমি যাচ্ছি দোকানে। আর হ্যাঁ, তুমি গিয়ে শুয়ে থাকো, রেস্ট নাও। তুমি তো একটু অবসর সময় থাকতে চাও না, সব সময় শুধু কাজ করতে চাও। এখন আর কোনো কাজ করবে না, এখন রেস্ট করো, যাও। মৃদুল এটা বলে সোজা বাজারে চলে যায়। বাজারে যাওয়ার সময় রাস্তায় ওর বন্ধু নীরবের সাথে দেখা হয়। কিরে মৃদুল, কোথায় যাচ্ছিস এখন? দোকানে যাচ্ছি রে, বাবা বলেছে আজকে একটু তাড়াতাড়ি যেতে। তুই কোথা থেকে আসলি? কোথায় যাচ্ছিস? বাসায় ভালো লাগতেছে না, সেই জন্য একটু বের হলাম বাইরে হাঁটাহাঁটির জন্য। তোর কাছে যাচ্ছিলাম। আচ্ছা, তুই যেহেতু দোকানে যাচ্ছিস, চল তোর সাথে দোকানে যাব। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। আমাকেও একা একা দোকানে বসতে হয়, এখানে দোকানে বসতে থাকতে একেবারেই ভোর লাগে। তুই থাকলে ভালোই হবে, তোর সাথে কথা বলে সময় কাটাতে পারবো। হ্যাঁ, তা তো ঠিক বলেছিস। তোর ঢাকায় যাওয়ার ডেট হয়েছে, কবে ঢাকা যাচ্ছিস? আর তুই না বলেছিলি আরও পরে যাবি? তাহলে এখন এত তাড়াতাড়ি যাচ্ছিস কেন? আসলে আমারও ইচ্ছে ছিল আরও পরে যাওয়ার, কিন্তু কিছু করার নেই। পরে গেলে হোস্টেলে সিট পাওয়া যাবে না, তখন আবার দেখা যাবে আরেক ঝামেলা। হ্যাঁ, তা ঠিক। হোস্টেলে সিট না পাওয়া গেলে তো তখন মেস নিয়ে থাকতে হবে। আর মেসের মধ্যে সব সময় ভালো ছেলেরা থাকে না শুনেছি। কি আর করার, তুই ঢাকায় চলে যাবি, শুধু আমিই একা পড়ে থাকবো। সরকারি কলেজে ভর্তি হবে? হ্যাঁ রে, ভর্তি অলরেডি হয়ে গিয়েছি। সামনের মাস থেকে ক্লাস শুরু হবে, তখন থেকে সোজা ক্লাসে। আরে এগুলো কোনো ব্যাপার না, বুঝেছিস? কলেজে যেহেতু ভর্তি হয়ে গিয়েছিস, এখন নতুন নতুন বন্ধুবান্ধব হবে, এগুলো নিয়ে চিন্তা করিস না। তারপর তারা 2 বন্ধুর কথা বলতে বলতে সোজা বাজারে চলে আসে। বাজারে চলে আসার পর নীরবের বাবা নীরবকে ডেকে নিয়ে কিছু বাজার দিয়ে বাড়িতে পাঠায়। তাই নীরব তার মৃদুলের সাথে বসতে পারে না। মৃদুল, ঠিক আছে, তুই থাক তাহলে দোকানে, আমি তাহলে বাড়ি যাচ্ছি, বুঝেছিস? আর দোকান কিন্তু সাবধানে বন্ধ করে দেখে শুনে তারপর বাড়ি আসবি। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি যাও, চিন্তা করো না। আমি সব কিছু ঠিকঠাকভাবে গুছিয়ে দোকান ভালোভাবে বন্ধ করে তারপর বাড়িতে আসবো। আমি আগেও করেছি, তুমি চিন্তা করো না, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। আর যাওয়ার সময় চায়ের পাতা নিয়ে যাব,
আর তোর যদি কোনো কিছু লাগে তাহলে নিয়ে আসিস বাজার থেকে। আমার আর এখন কোনো কিছু লাগবে না বাবা। আমার কিছু লাগলে আমি তোমাকে বলবো। তুমি তাহলে যাও, মা একলা বাড়িতে, আমি চলে এসেছি। মাকে কাজ করতে দিও না, মা শুধু শুধু কাজ করে, একটুও বসতে চায় না। একটু অবসর হলে আবার কোনো না কোনো কাজ বের করে করতে থাকে। তুই কয়েকদিন ধরে দেখতেছিস, আর আমি বিয়ের পর থেকে দেখে আসতেছি তোর মাকে এই যে না করি, এই যে না করি, তারপরও তোর মা আমার কথা শোনে না একটুও। তো দাদু যে কত বকেছে, শুধুমাত্র ও অবসরে বসে থাকতে পারে না বলে একটার পর একটা কাজ করেই তোর মা। তাই এখন বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি। এখন আর কিছু বলি না, এখন তুই বলে দেখ কিছু করতে পারিস কিনা। এটা বলে ওর বাবা দোকান থেকে বেরিয়ে বাজার পেরিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ওর বাবা চলে যাওয়ার পরও দোকানে বসে। রাত 8টার সময়ও নিজেও দোকান বন্ধ করে বাড়ি ফিরে যায়। আস্তে আস্তে দিন পেরোতে পেরোতে কিভাবে যে এই 7টা দিন চলে গিয়েছে কেউ বুঝতেই পারেনি। মৃদুলের ইচ্ছে করতেছে ওর বাবা মার কাছে আরও থাকতে, কিন্তু কোনো উপায় নেই। ওর স্বপ্ন পূরণ করতে হলে ওকে যেতেই হবে দূরে। হ্যাঁ, হয়তো অবশ্য প্রথম প্রথম একটু খারাপ লাগবে, কারণ ও ছোটবেলা থেকে বাবা মাকে ছাড়া কোনোদিন কোথাও গিয়ে একা থাকেনি, এমনকি নানুর বাড়িতেও না। মানুষ ছোটবেলা নানা নানির সাথে গিয়ে নানা বাড়িতে কত থাকে একা, কিন্তু মৃদুল এটা করেনি কখনো, কারণ ও ওর বাবা মাকে ছাড়া কখনো থাকতে পারেনি। কিন্তু এটা যে হবার নয়, এখন পরিস্থিতি ভিন্ন। নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে ওকে যেতেই হবে শহরে। মৃদুল, সব কিছু ঠিকঠাকভাবে গুছিয়ে নিয়েছিস তো? কোনো কিছুর ভুল করে ফেলে যাসনি? দেখ, ভালো করে মনে করে সব কিছু নিয়ে নে। ওখানে গিয়ে তো আর সব কিছু পেয়ে যাবি না, তাই না? ওখানে গিয়ে যেন কষ্ট করতে না হয়, সেই জন্য যা যা দরকার হয় সব কিছু নিয়ে নে। দরকার হয় তোর বাবার সাথে আরও অন্য কাউকে নিয়ে তারপর তোকে দিয়ে আসবে। না মা, আর কিছু নেই। আমার জানা মতে আমি সব কিছু কালকে চেক করে তারপর লাগেজ গুছিয়ে রেখেছি। তুমি তো চিন্তা করো না, ওখানে আমার কষ্ট হবে না, বুঝেছো? হোস্টেলের মধ্যে স্টুডেন্টরাই থাকে শুধুমাত্র, ওদের সব কিছুই পাওয়া যায় ওখানে, তাই ওখানে গেলে কষ্ট হবে না, এতটুকু নিশ্চিন্তে থাকো। নিশ্চিন্তে থাকতে বললে কি বাবা থাকা যায়? তোকে ছাড়া কখনো একটা দিন থাকিনি, কিন্তু এই এতগুলো দিন তোকে ছাড়া কিভাবে থাকবো? ভাবতে নিজের এতটা কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না, কিন্তু কিছুই করার নেই। এইটুকু অল্প খারাপ লাগার জন্য তোকে কাছে রাখতে গিয়ে তোর ভবিষ্যৎ নষ্ট করতে পারবো না আমরা। তুই যা, শহরে যা, অনেক বড় হ। তোর জন্য দোয়া করি বাবা। প্রতিষ্ঠিত হয়ে তারপর এই গ্রামে ফিরবি, এর আগে না। আমি আমার ছেলের প্রতিষ্ঠিত মুখ দেখতে চাই। আজ থেকে আমি সেই অপেক্ষায় করব। নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করবি সেটা তুই জানিস। তোমাদের হয়েছে? বাস আসার সময় হয়ে গিয়েছে তো। এই, তাড়াতাড়ি চল, নয়তো বাস চলে যাবে। হ্যাঁ বাবা, হয়েছে। নীরবকে নিয়ে আমি সব কিছু অটোতে তুলে রেখেছি। নীরব অটো নিয়ে এসেছে, এটা দিয়ে আমাদেরকে বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে হবে। আচ্ছা ঠিক আছে, চল তাহলে, গিয়ে অটোতে বস। এই তুমি শোনো, ওকে ওর হোস্টেল পর্যন্ত একেবারে নিয়ে দিয়ে আসবে। দেখে আসবে ওর রুমে কে কেমন, আর রুমে যারা যারা থাকবে ওদেরকে ভালো করে বুঝিয়ে দিয়ে আসবে যেন ওর সাথে মিলেমিশে থাকে, বন্ধুদের মতো, ভাইয়ের মতো, যেন কোনো ঝগড়াঝাটি না করে। আমার ছেলেটা তো এখানে একা যাচ্ছে, ঢাকা আগে কখনো যায়নি। কি করে থাকবে ওখানে আমার ছেলেটা? আর তুমি এতটা মন খারাপ করো? তোমার মনের চেয়ে শক্ত ওর মন। আর তুমি কি বললে, ঝগড়াঝাটি আমাদের ছেলে? এই পর্যন্ত কোনো রকম অভিযোগ আসেনি, ইনশাল্লাহ বাকি দিন আসবেও না। আমার ছেলে ওখানে গিয়ে কোনো ঝগড়াঝাটি করবে না, এটা আমি তোমাকে 100% গ্যারান্টি দিচ্ছি। হ্যাঁ আমি জানি, তারপরও মায়ের মন তো, তুমি বুঝবে না। সাবধানে দিয়ে এসো ওকে, যাও। আচ্ছা মা, তাহলে যাচ্ছি আমি। দোয়া করো আমার জন্য, যেন প্রতিষ্ঠিত হয়ে তোমার কোলে ফিরতে পারি। মা মৃদুলকে জড়িয়ে ধরে, আমার দোয়া সব সময় তোর উপর আছে বাবা। দোয়া করি তুই অনেক বড় হ,
আমাদের মুখ উজ্জ্বল কর, নিজের মুখ উজ্জ্বল কর, আমাদের এই গ্রামের মুখ উজ্জ্বল কর। ওখানে গিয়ে কোনো বাজে চলাফেরা করবি না, বুঝেছিস? ঘুম খাওয়া সব কিছু ঠিক টাইম মতো করবি। আচ্ছা, এখন ওকে ছাড়। ওকে যেতে হবে তাড়াতাড়ি করে, নয়তো বাস চলে যাবে। আচ্ছা মা, তাহলে আমি এখন যাচ্ছি। হ্যাঁ, নিজের প্রতি খেয়াল রেখো। তারপর মৃদুল ওর বাবা এবং ওর বন্ধু নীরব, ওরা তিনজনে মিলে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। নীরবকে সাথে নেওয়ার কারণ হচ্ছে গিয়ে নীরব ওর ভালো একজন ফ্রেন্ড আর ওর চাচাতো ভাই। ওর সবগুলো ব্যাগ বাবা নিতে পারবে না, সেজন্য নীরবকে সাথে নিয়ে নিয়েছে। ওর লম্বা একটা জার্নি করার পর চলে আসে ঢাকায়। ঢাকায় এসে ওরা চলে যায় কলেজের হোস্টেলে। আগে থেকে সবই তো ঠিক করা ছিল, তাই হোস্টেলের মধ্যে সিট পেতে আর তেমন কোনো সমস্যা হয়নি। মৃদুলকে ওর বাবা ওখানে বুঝিয়ে দিয়ে সোজা চলে আসে বাড়িতে। ওর বাবা বাড়িতে এসে দেখে মৃদুলের মা কি কান্নাকাটি করছে মৃদুলের জন্য। উনি বললে একটু শান্ত হয়, আবার উনি একটু চোখের আড়াল হলে আবার কান্না শুরু করে। পরের দিন সকালে মৃদুল রেডি হয়ে কলেজে যাবে। আজকে তাদের নবীন বরণ উৎসব, তাই আজকে ওদেরকে একটু তাড়াতাড়ি যেতে হবে। তানিয়ার সাথে পরিচয়। মৃদুল কলেজের ভেতরে এসে একটা ছেলের সাথে পরিচয় হয় ওর। হাই, আমি আরাফ। তোমার নাম কি? আমি মৃদুল। ও আচ্ছা, তুমি কি ফার্স্ট ইয়ার? হ্যাঁ, আমি ফার্স্ট ইয়ার। তুমিও কি ফার্স্ট ইয়ার নাকি? হ্যাঁ, আমিও ফার্স্ট ইয়ার। তোমার বাসা কোথায়? আমার বাসা তো নরসিংদীতে। তোমার বাসা মনে হয় এইদিকে, তাই না? তুমি কি করে বুঝলে আমার বাসা এদিকে? আমি কি তোমাকে আগে বলেছি? আমার তো মনে হয় না আমি তোমাকে আগে বলেছি। তার মানে তুমি অনুমান করে বলেছো, তাই না? আচ্ছা, তুমি কিছু মনে করো না, আমি কিন্তু একটু কথা বেশি বলি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি কিছু মনে করবো না। আচ্ছা, তোমরা যেহেতু একই ক্লাসের, আমরা কি বন্ধু হতে পারি? আমি তোমার মতো স্মার্ট না, বুঝেছো? আমি একজন গ্রামের ছেলে। আমার সাথে কি করে বন্ধু হবে তুমি? তোমাদের লাইফস্টাইল আলাদা, তোমাদের চলাফেরা অন্যরকম, আর আমার চলাফেরা অন্যরকম। তুমি রং নাম্বার ডায়াল করেছো। এই কলেজে আর অনেক অনেক শিক্ষার্থী আছে শহরের, সবাই বড়লোক, একমাত্র আমি ছাড়া। ওদেরকে বন্ধু বানাতে পারো। আমার মতো খ্যাতকে বন্ধু বানালে তোমার উপর ক্লাসের অন্যরা হাসাহাসি করবে। এতদিন মনে করেছি আমি শুধু একাই বেশি কথা বলি, এখন তো দেখতেছি তুমি নিজেও বেশি কথা বলো আমার চেয়ে বেশি। শোনো, টাকা পয়সা চেহারা দিয়ে বন্ধুত্ব হয় না। সুন্দর অসুন্দর বলতে কিচ্ছু নেই, বুঝেছো? আল্লাহর সৃষ্টি সবকিছু সুন্দর, আর টাকা পয়সা ধনী গরিবের কথা বলতেছো তুমি। আমরাও তেমন আমারই কোনো বড়লোক না, বুঝেছো? আমরা মধ্যবিত্ত পরিবারের। আর আমার উপর কে হাসাহাসি করলো কে করলো না এগুলো আমি পরোয়া করি না, বুঝেছো? তারপরও মৃদুলকে এখানে থামিয়ে দিয়ে আরাফ বলে উঠল, অনেক হয়েছে, আর না তোমাকে বন্ধু ভেবেছি, তার মানে তুমিও বন্ধু ভাববে। আর বন্ধুত্বের মধ্যে তুমি হবে না, তুই করে বলতে হবে। আজকে থেকে আমরা তুই করে বলবো, বুঝেছিস? আজকে থেকে আমরা কিন্তু বন্ধু। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে আমরা বন্ধু। এখন চলো ক্লাসে যাওয়া যাক। একটু আগে তোকে কি বললাম, তুই করে বলতে হবে। বন্ধুদের মধ্যে তুমি চলে না। তুমি বললে বন্ধু বান্ধব ফিলটা আসে না, সেজন্য তুই করে বলতে হবে। তুই করে বলবি এখন থেকে, এখন তুই করে বল। আচ্ছা ঠিক আছে, চলো এখন ক্লাসের দিকে যাওয়া যাক। হ্যাঁ, এবার ঠিক আছে। এখন থেকে এভাবে বলবি সবসময়, বুঝেছিস? আচ্ছা, তোর ফোন নাম্বারটা দে তো, আর ফেসবুক আইডিটাও দে। আমি তো ফেসবুক আইডি চালাই না, ইনফ্যাক্ট আমি স্মার্টফোনও ইউজ করি না। গ্রামে থাকতে আমার ফোন ছিল না, এখানে আসার পর বাবা হাতে একটা ফোন দিয়েছে, তাও বাটন, শুধু পরিবারের সাথে কথা বলার জন্য। আমি স্মার্টফোন চালাই না। কি বলিস? এখনকার যুগে এসেও তুই স্মার্টফোন চালাস না? দোস্ত, তুই তো মনে হয় পাক্কা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট রে। শোন, পরীক্ষার মধ্যে আমাকে একটু হেল্প করিস, হ্যাঁ? তোর জন্য যদি পাশ করতে পারি আর কি। এখানে যেহেতু এসেছিস, এখন ভালোভাবে পড়াশোনা করবি, আর আমার বন্ধু যেহেতু হয়েছিস, আমার সাথে থাকবি, ভালো করে পড়াশোনা করবি। পড়াশোনা ছাড়া আমাদের মধ্যে আর কোনো কথাবার্তা হবে না। আমি এখানে এসেছি পড়াশোনা করার জন্য, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য। আমি এত সহজে হাল ছাড়বো না, আর পড়াশোনা ছাড়া আমি অন্য কোনো কিছুর দিকে তাকাবো না। আমার পুরো ধ্যান দুনিয়া জুড়ে শুধু এখন পড়াশোনা। এটার বাইরে আমার আর কোনো পৃথিবী নেই এই কয়েকটা বছর। যতদিন পর্যন্ত না নিজেকে পরিপূর্ণ সাকসেস মনে করি, ততদিন পর্যন্ত। ও তাই নাকি? ঠিক আছে, তুই যেহেতু বলতেছিস, তোর সাথে থেকে আমি একটা ভালো স্টুডেন্ট হবো ইনশাল্লাহ, দেখা যাক। ওরা দুই বন্ধু কথা বলতে বলতে ক্লাসের দিকে যাচ্ছিল। ঠিক তখনই কয়েকটা ছেলে মিলে একটা ছেলেকে মারছিল। বেশ কিছুক্ষণ সময় ছেলেটাকে মারতে থাকে, কিন্তু কেউ এগিয়ে যায় না।
এটা দেখে মৃদুল এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই আরাফ ওর হাত ধরে ফেলে। কোথায় যাচ্ছিস? ওইদিকে যাস না, এরা এলাকার মাস্তান। এরা এখানকার চাঁদাবাজ। ওদের জন্য এলাকার মানুষ শান্তিতে নেই। এলাকার প্রত্যেকটাতে মানুষের ঘুম হারাম করে দিয়েছে একটা জানোয়ার। ওদের বিরুদ্ধে কেউ কিছু বললে তাকে একবারে না মারলেও একেবারে 70% মেরে দেয়। হয়তো হাত ভাঙবে, নয়তো পা ভাঙবে, আর নয়তো চোখ উপড়ে ফেলবে। এই জন্য এদের উপরে কেউ সাহস করে কথা বলতে চায় না। আরে ওই ছেলেটাকে মেরে ফেলতেছে, দেখতেছিস না? আর একটু মারলে ছেলেটা মারা যাবে, তখন কি হবে? ছাড় আমাকে। সরি, তোকে আমি ছাড়তে পারবো না। ওরা খুবই ভয়ঙ্কর, তোর ক্ষতি করবে। তুই ওখানে গিয়ে কোনো কথা বললে, তুই ওখানে দাঁড়িয়ে থাক। ওরা এখনই চলে যাবে এখান থেকে, তারপর গিয়ে ওকে তুলবো আমরা। আরাফের কথা বলার মাঝখানে ওই মাস্তানগুলো ছেলেটাকে ওইখানে মাটিতে ফেলে চলে যায়। ওই মাস্তানগুলো চলে যাওয়ার পরও কোনো মানুষ ওই ছেলেটার কাছে এগিয়ে যায় না। ঠিক তখনই ওরা দুই বন্ধু দৌড়ে যায় ছেলেটার কাছে। তারপর ছেলেটাকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার পর ডক্টর এসে বলল, ছেলেটা আপনাদের কি হয়? মনে হচ্ছে আপনাদের বন্ধু হবে, তাই না? এই ছেলেটাকে এভাবে কে মেরেছে জানোয়ারের মতো? একটা পশুকেও তো মানুষ এভাবে পেটায় না। ডক্টরের কথা শোনার পর মৃদুল আস্তে আস্তে আরাফের দিকে তাকায়, মাথাটা ঘুরিয়ে। তখন আবার ডক্টর একটা প্রেসক্রিপশন হাতে ধরিয়ে দিয়ে বলল, এই ওষুধগুলো হসপিটালে নেই, ওষুধগুলো হসপিটালের বাইরে থেকে আনতে হবে। এখনই নিয়ে আসেন আপনারা। মৃদুল কোনো কিছু না ভেবে প্রেসক্রিপশনটা হাতে নিয়ে চলে যায় ডক্টরের কথা মতো ফার্মেসিতে গিয়ে সবগুলো ওষুধ নিয়ে তারপর আবার ফিরে আসে। এসে একটা নার্সের হাতে ওষুধগুলো দিয়ে বলল, ডাক্তারের কাছে নিয়ে যেতে। তোর কাছে টাকা আছে, তুই এতগুলো ওষুধ আনলি? তোকে এই যে পিছন থেকে ডাকলাম, তুই শুনিসনি? আমার কাছে ছিল কিছু, ওইটা দিয়ে নিয়ে আসছি এখন আপাতত। এখানে তো দেখে মনে হচ্ছে খুবই এক্সপেন্সিভ ওষুধগুলো। এখানে মোট কত টাকা খরচ হয়েছে ওষুধে? সত্যি করে বলতো, মিথ্যে বলবি না কিন্তু। একদম মিথ্যে বলা আমার পছন্দ না। বেশি খরচ হয়নি, 3000 টাকার মতো খরচ হয়েছে আর কি। তোকে যাওয়ার সময় কতবার ডেকেছে পিছন থেকে, তুই সে সময় আমার কথা শুনতে পাসনি? এই নে, এখানে 2000 টাকা আছে, এটা রাখ, তোর দরকার এখন টাকা। মৃদুলকে আরাফ টাকা দিচ্ছে। মৃদুল ওর দিকে তাকায়, তারপর বলে উঠল, দেখ দোস্ত, ওকে তো আমরা দুজনে মিলে হসপিটালে নিয়ে এসেছি, তাই না? এখন ওকে প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের দুজনেরই। বাবা আমাকে খাবারের টাকা আর কিছু হাত খরচের টাকা দিয়ে গিয়েছিল, সেখান থেকে 3000 টাকা খরচ করেছি। এখন চল, এখানে 3000 টাকা আমরা 50-50 করি। আমি 1500 দিই, তুই 1500 দে। আমার 2000 লাগবে না, তুই 1500 দে, আমি 1500 দিই। তুই আমাকে এখন 1500 টাকা দে, তাহলে আমার অনেক উপকার হবে। না, তুই পুরোটা রাখ। 2000 তোর টাকার দরকার আছে এখন। আমার এখন তেমন টাকার দরকার নেই। আমি পরিবারে বললে আবার টাকা নিতে পারবো, সমস্যা নেই। দেখ ভাই, আমি কিন্তু কষ্ট পাবো, তুই 1500 টাকা দে আমাকে। তখনই একজন নার্স ডেকে এসে বললেন, আপনাদের পেশেন্টের কাজ শেষ, এখন ওকে বাসায় নিয়ে যেতে পারেন। আর ওর দিকে একটু খেয়াল রাখবেন, বুঝেছেন? দুই বন্ধু কোনো কিছু কথা না বলে মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানিয়ে ওরা কেবিনের ভিতরে ঢুকে। তারপর হসপিটালে ইমার্জেন্সিতে আর কিছু টাকা পেমেন্ট করে ওই ছেলেটাকে নিয়ে বাইরে বের হয়। ওকে নিয়ে বাইরে আসার পর ছেলেটাকে জিজ্ঞেস করে, তোমার নাম কি আর তোমার বাসা কোথায়? চলো তোমাকে বাসার নামে দিয়ে আসি। আমার নাম মাহতাব, আমার বাসার সামনেই। তোমাদেরকে ঠিক চিনলাম না, তোমরা কারা? আমাকে হসপিটালে নিয়ে আসলে, এখানে সব কিছু করলে। আমরা ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি। আমি মৃদুল আর ও আমার বন্ধু আরাফ। আচ্ছা, একটা কথা বলো তো, তোমাকে ওই ছেলেগুলো এভাবে মারতেছিল কেন? তুমি কি করেছিলে তখন? সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল, কেউ এগিয়ে আসছিল না। তোমার বন্ধুরা কোথায় ছিল তোমাকে মারার সময়? আমার কলেজে কোনো বন্ধু নেই, আমিও তোমাদের মতো নতুন ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি। আমার দোষ ছিল ওদের সামনে হেঁটে যাওয়ার সময় কেন ওদেরকে সালাম দিলাম না। ওরা বলার পর আমি যখন ওদেরকে সালাম দিই তখন বলে যে বেয়াদবি করার কারণে ওদের সামনে কানে ধরে উঠবস করার জন্য। যে আমি না করেছি সে ওরা আমাকে বেয়াদব বলে মারতে লাগলো। ওরা আমার বাবাকে চেনে না, আমার বাবা জানার পর ওদের কী অবস্থা করবে ওরা ভুলেও টের পাচ্ছে না। ওরা কথা বলতে বলতে বাসার সামনে চলে আসে। এই যে ভাই, এটাই আমার বাসা, চলো ভেতরে চলো। আজকে না ভাই, অন্য আর একদিন আসবো। আজকে তুমি যাও,
আন্টিকে ডাক দাও, আন্টি এসে তোমাকে নিয়ে যাক। তুমি একা যেতে পারবে না। না, এটা বললে হবে না। তোমরা আমার এত বড় উপকার করেছো, আর আমার মা অবশ্যই তোমাদেরকে দেখতে চাইবে। আমার মা এতটাও খারাপ না। আমার মা তোমাদেরকে অবশ্যই দেখতে চাইবে। তোমাদেরকে বাসার ভেতরে যদি না নিয়ে যাই, তখন আমাকে বকাঝকা শুনতে হবে। এখন আর কোনো কথা না বলে চলো আমার সাথে। আমার এখানে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে, চলো ভেতরে। ওরা দুইজনে আর কোনো কথা না বলে মাহতাবকে ধরে বাসার ভিতরে চলে যায়। বাসার ভিতরে যাওয়ার পর ওপর থেকে একজন মহিলা নিচে আসে। উনি এসে ছেলের এই অবস্থা দেখে ভদ্রমহিলা কান্না করে দেন। কি হয়েছে বাবা তোর? তোর এই অবস্থা কিভাবে হলো? কে তোকে এরকম করেছে? তোর মাথায় পায়ে ব্যান্ডেজ কেন? আর কথা বলছিস না কেন? কে কি করেছে আমাকে বল। কি হয়েছে বাবা? তোমরা বলো, তোমরা কে? তারপর একে একে সবকিছু খুলে বলে আরাফ। সবকিছু শোনার পর ভদ্রমহিলাকে, মৃদুলকে এবং আশরাফকে খুব কৃতজ্ঞতা জানায়। তোমরা বসো বাবা। তোমরা না থাকলে যে আজকে কি হতো আমার ছেলেটার কে জানে। এখান থেকে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি যাবে বাবা। বসো, তোমার আঙ্কেলকে ফোন করতেছি, উনি আসতেছে। এইখানে খাওয়া দাওয়া করে তারপর তোমরা বাসে যাবে। না আন্টি, আজকে না, অন্য একদিন আসবো। যেহেতু একদিন এসেছি, পরবর্তীতে আবার আসা হবে ওকে দেখার জন্য। সেটা তো অবশ্যই আসবে। তোমরা যেহেতু এক ক্লাসে পড়ো, আজকে থেকে তোমরা তিনজন বন্ধু হয়ে যাও। তোমরা দুজন তো আগে থেকে এক। আমার ছেলেটাকেও তোমাদের ফ্রেন্ডের গ্রুপে নিয়ে নাও। আর আজকে তোমার কোনো কথা শুনবো না বাবা আমি, সেটার জন্য সরি। এখানে খাওয়া দাওয়া করে তারপর বাড়িতে যাবে। আর কোনো কথা হবে না বাবা। এখন যাও, গিয়ে আড্ডা দাও তোমরা বসে। তানিয়া, এই তানিয়া, নিচে আয়, দেখে যা, তোর ভাই অ্যাক্সিডেন্ট করেছে। মাহতাবের মায়ের কথা শুনে একটা মেয়ে উপর থেকে নিচে আসে। মেয়েটা দেখতে একেবারে একদম পরীর মতো, মাশাল্লাহ। গায়ের রং দুধের সাথেও হার মানাবে, দুধের সাথে তুলনা করলেও কম হবে। মেয়েটাকে দেখে মৃদুলের মনে হলো জান্নাত থেকে উঠে আসে কোনো একটা হুড়পড়ি। মেয়েটা যখনই কাছে আসলো তখনই তার ভাইয়ার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাইয়া তোমার? তোমার এই অবস্থা কেন? কে তোমাকে মেরেছে এভাবে? আর কিভাবে হলো সব কিছু? মা, কি হয়েছে ভাইয়ার? মাথায় ব্যান্ডেজ কেন? পায়ে কি হয়েছে? তোকে সব কিছু বলতেছি। এখন গিয়ে মাহাতাবের রুমটা ওদেরকে দেখিয়ে দে। মাহাতাবকে ধরে নিয়ে রুমে যাবে ওরা। ওরা হচ্ছে গিয়ে মাহাতাবের নতুন বন্ধু কলেজের। আচ্ছা ঠিক আছে, চলো ভাইয়া, তোমাকে নিয়ে রুমে যাচ্ছি। এটা বলে তানিয়া যখনই মস্তাবকে ধরতে আসবে ঠিক তখনই মাহতাব বলে উঠল, তুই যা, আগে যা, আমাকে ওরা ধরে নিয়ে আসছে। তানিয়া আর কোনো কিছু না বলে আগে থেকেই হাঁটতে থাকে গিয়ে বিছানার সব কিছু ঠিকঠাক করে দিয়ে ওদের বসার জন্য। আচ্ছা ঠিক আছে, আপনারা এখানে থাকেন, আর কোনো কিছু লাগলে আমাকে বললেন। এটা বলে তানিয়া নিচে চলে যায়। তানিয়া নিচে চলে যাওয়ার পর আরাফ জিজ্ঞেস করলো মাহতাবকে, এটা কে মাহতাব? মনে হচ্ছে তোমার বোন হবে। হ্যাঁ, ও আমার বোন। এবার ক্লাস 8-এ পড়ে। আজকে স্কুল বন্ধ ছিল, সেই কারণে স্কুলে যায়নি। তারপর ওরা গল্প করতে করতে আঙ্কেল আসে। আসার পর সব কিছু শুনে তারপর সকলে মিলে একসাথে খাওয়া দাওয়া করে। মাহতাবের বাবা ওদেরকে টাকা দিতে চেয়েছিল কিন্তু মৃদুল না করে দেয়। দেখেন আঙ্কেল, মাহতাব কিন্তু আমাদের বন্ধুত্বের মধ্যে একজন। আমরা তিনজনের আজকে কলেজের ফার্স্ট দিন, আর আজকে এরকম একটা ঘটনা করেছে। আমাদের বন্ধুত্বটা হয়তো এভাবেই লেখা ছিল, ঠিক একদিনে একই সময় আমাদের তিনজনের বন্ধুত্বটা হয়। শুধু বন্ধুত্ব হওয়ার ধরনটা একটু আলাদা ছিল। এখন একটা বন্ধুর বিপদে আমরা তাকে সাহায্য করেছি, এর পরিবর্তে কি করে টাকা নিয়ে? আপনি বলেন, আপনি হলে কি পারতেন আপনার কোনো বন্ধুকে সাহায্য করার পর সেই টাকা তার পরিবারের কাছ থেকে নিতে? মৃদুলের কথা শুনে ওইখানে বসার সকলের মনে একটা সফট কর্নার তৈরি হয় মৃদুলের জন্য। বিশেষ করে তানিয়া কেমন করে যেন মৃদুলের দিকে তাকিয়েছিল। তারপর মৃদুলের কথা শুনে মাহতাবের বাবা বলে উঠলেন, আচ্ছা ঠিক আছে বাবা, আমি আর তোমাদেরকে টাকা দিয়ে ছোট করব না, তোমাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না আমি। তোমরা তোমাদের বন্ধুত্বের ধর্ম নিভিয়েছো, এখানে আমি বলার কেউ না।
ভালো থেকো তোমরা। তোমাদের জন্য দোয়া করি তোমরা যেন আরো অনেক উপরে উঠতে পারো। তোমাদের মতন সন্তান জন্ম দিয়ে তোমাদের বাবা মার গর্বে হয়তো বুকটা ভরে উঠবে। জি আঙ্কেল, দোয়া করবেন যেন এখানে যে আসে এসেছি সেটা যেন বাস্তবায়ন করতে পারি। ঠিক আছে আঙ্কেল, আজকে উঠি, অন্য একদিন দেখা হবে আবার আমাদের। এটা বলে ওরা মাহতাবের বাড়ি থেকে চলে আসে। বাইরে এসে আরাফ এবং মৃদুল ওরা দুই বন্ধু দুইজনের জায়গায় চলে যায়। একজন চলে যায় হোস্টেলে, আরেকজন চলে যায় ওদের বাসায়। কলেজের মধ্যে অপমান করা। সকালবেলা যখন মৃদুল হোস্টেলের রুম থেকে বের হতে যাবে ঠিক তখনই আরাফ এসে হাজির হয়। কিরে, এত দেরি হলো যে তোর? কি করতেছিলি রুমে? গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছিলি নাকি? এই গার্লফ্রেন্ড শব্দটা শুধুমাত্র তোদের জন্য, বড় লোকদের জন্য। এটা আমাদের মতো গরিবদের জন্য না, আর বিশেষ করে আমার জন্য না। তোকে আমি ওই দিন বললাম না, কালকে তো বললাম তোকে যে আমার লাইফে এসবের কোনো জায়গা নেই বর্তমানে। এখন হ্যাঁ, আসছে আমার সাধু পুরুষটা। দেখবো আমি কতদিন এভাবে সিঙ্গেল থাকতে পারিস। আমি যদি তোর প্রেম না করাতে পেরেছি তাহলে আমিও আরাফ না। আর হ্যাঁ, যার জন্য এসেছি সেটাই তো বলতে ভুলে গেছি। আজকে সকালে কি খবর পেয়েছি জানিস? কি? কালকে যে ছেলেগুলো মাহতাবকে মেরেছিল, যে মাস্তানগুলো কথা বলেছিলাম, সেগুলো নাকি আজকে হসপিটালে। কে বা কারা যেন রাতে গিয়ে ওদেরকে বেদম পিটিয়েছে। এক একটার হাত পা ভাঙা, হাত পা নাকি এক একটার পায়ের মধ্যে 3টা ভাঙা দিয়েছে। তারপর একটার হাত তো মনে কর একবারে গোড়াগুড়ি করে ফেলেছে ওকে মারতে মারতে। তুই শুধু চিন্তা করে, এটা একজন আর দুইজনের কাজ না, কতজন মিলে ওদেরকে এভাবে নৃশংসভাবে মেরেছে। কালকে মাহতাব বলেছিল ওর বাবা জানতে পারলে ওদেরকে আস্ত রাখবে না। আর দেখ আজকে কি অবস্থা করেছে ওদেরকে। আমার না এটা শুনে খুব খুশি খুশি লাগছে। মৃদুল আরাফের কথা শুনেও না শোনার মতো করে রাস্তা দিয়ে হাঁটছে। মৃদুলের এরকম অবস্থা থেকে আরাফ জিজ্ঞেস করলো, কিরে, আমি অযথা এত বকবক করতেছি, তুই আমার কথা গুরুত্ব দিয়েছিস না একটু? তোর কি কোনো মায়া দোয়া নেই? আমার নিজেরই কতটা খারাপ লাগতেছে ওদের জন্য, ওদের কথা শুনে। আর ওরা এই মার খেয়েছে, ওদের না জানি কি অবস্থা। ভাবতেই আমার হাত পা কাঁপতে শুরু হয়েছে। এলাকার মধ্যে আবার নতুন করে কারা জানি এসেছে, আল্লাহ ভালো জানে। তোর কথা শুনলাম তো, এখন আমার কি করা উচিত তুই বল। তোর মধ্যে কি আমিও নাচবো না কি করবো বল আমায়? ওরা দোষ করেছে, ওদের বিচার করেছে, এতটুকু। ওদের প্রতি এত দরদ আসছে কোথা থেকে তোর? কালকে যখন আমাদের বন্ধু মাহতাবকে মারতেছিল তখন তো এত দরদ উতলে পড়তেছিল না তোর? আর আজকে ওদের এই অবস্থা শুনে তোর এত দরদ কোথা থেকে আসছে? বন্ধু, তুই রাগ করতেছিস কেন? আমি তো মানবতা থেকে বলতেছি। তবে ঠিকই আছে, কালকে ওরা আমার বন্ধুকে মেরেছে, আজকে ওদের এই অবস্থা আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ওদের কথা বলার মাঝখানে মাহতাব চলে আসে, ওদের সাথে হাঁটতে থাকে। বাহ বন্ধু বাহ, তোমার বাবা তো একেবারে কাজের কাজ করে দিয়েছে। ওদেরকে মেরে একেবারে হসপিটালে পাঠিয়ে দিয়েছে, এক একজনের হাত পা ভেঙে। আরাফের কথা কোনো কিছু বুঝতে না পেরে মাহতাব আবার জিজ্ঞেস করলো, প্রথমত তুই আমাকে তুমি করে বলতেছিস, আর মৃদুলকে তুই করে বলিস। এখন তোর কাছে আমার প্রশ্ন, আর আমার বাবা কি করেছে, কাদেরকে মেরেছে, আমি তো কিছুই বুঝতে পারতেছি না, একটু বুঝিয়ে বল। আরে না জানা ঢং করিস না। কালকে তোকে যে ছেলেগুলো মেরেছিল মাস্তানগুলো এলাকার, ওদেরকে তোর বাবা পিটিয়ে হাসপাতালে ভর্তি করেছে। শুধু পিটাইনি, এক একটার হাড়পুর গুড়া করে দিয়েছে শুনেছি। তোর বাবা এত বড় খেলোয়াড়, তুই একবার আমাদেরকে বললিও না? আরে বেটা কি বলবো, বাবা তো কালকে গিয়েছে কানাডায়, আর বাবা কি করে ওদেরকে মারবে? তোরা কি পাগল? আমি আরও বাবাকে বলেছিলাম, বাবা ওরা আমাকে মেরেছে, ওদেরকে মারতে হবে, আমি ওদেরকে মারবো গুন্ডা ভাড়া করে। তখন বাবা আরও আমার সাথে রাগ করে। বাবা এইসব মারামারি পছন্দ করে না একদম। তখন বাবা বলেছিল, আজকে তুই আবার ওদেরকে মারবি, পরশু আবার ওরা তোকে মারবে, তো এটা এক সময় একটা বড় ঝগড়ায় পরিণত হবে। তাই আমি বাবার কথা শুনে আর কোনো কিছুতে আগাইনি। তবে যে মেরেছে ওর ভালো করেছে। তোর কথা বুঝলাম, তাহলে তোর বাবা কোনো কিছু করেনি? আমি শুধু শুধু তোর বাবাকে বলতেছি, কিন্তু আসল বিষয়টা, আসল কাজটা করলো কে সেটাই তো বুঝতে পারতেছি না। তাহলে কি এলাকার মধ্যে আবার নতুন গ্যাংয়ের উৎপত্তি হয়েছে? এরকম হলে তো একটার জ্বালায় বাঁচি না, আবার এখন আর একটা চাঁদা দিতে দিতে শেষ হয়ে যাবে এলাকার মানুষ। আচ্ছা, তুই এত বকবক কি করে করিস? করে যে আসিস পড়াশোনা করতে, তুই বাইরে মানুষের কথা কেন এখানে টেনে নিয়ে এসে আলোচনা বোঝাচ্ছিস শুধু শুধু? মুখে যদি আরেকবার ওদের কথা শুনি তাহলে আই শিওর আমি তোর মুখ সুই সুতা দিয়ে সেলাই করে দেব। ওকে যা, বন্ধ করলাম। এই বন্ধটা মুখে বললে হবে না, কথা না বলে সেটা প্রমাণ করতে হবে। তুই পড়াশোনা নিয়ে যত ইচ্ছা কথা বল, আমি তোকে কোনো বাধা দেব না, কিন্তু এসব অযথা টপিক নিয়ে আমার সাথে আলোচনা করবি না, তাহলে থাপ্পড় খাবি। আরে দোস্ত বাদ দে,
কলেজে আসি তো আমরা একটু মজা করার জন্য। এখন যদি একটু মজা করতে না পারি তাহলে কিভাবে? আর আরাফ ছাগল এটা তো বুঝেই গেছি। এই তুই এটা কি বললি? তুই কি আমাকে অপমান করলি? তোকে কিন্তু আমি মেরে ফেলবো মাহতাব। তুই আমাকে ছাগল বললি কেন? আমি কি ভ্যাবা করি? ছাগল ভ্যাবা করে। তুই ছাগলের থেকে কম না। এখন ক্লাসে চল, তাড়াতাড়ি আয় ক্লাসে। এটা বলে মৃদুল আর মাহতাব ওরা দুজন আগের থেকে হেঁটে চলে যায়। পেছনে দাঁড়িয়ে আরাফ ওদের যাওয়ার দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে উঠল, আমি তোদের দুটোকে ছাড়বো না। তোরা দুজন আমাকে ছাগল বলে অপমান করেছিস। তোদের কপালে এরকম বাচাল বউ জুটবে। আমি দোয়া করে দিলাম আল্লাহর কাছে, আমার মতো একটা ছোট সুন্দর কিউট বেবিকে তোরা ছাগল বলি, তাই না? আরাফ একা একা চেঁচিয়ে কথা বলতে থাকে, কিন্তু ওর কথা কেউ শোনে না। ততক্ষণে ওরা দুজন ক্লাসে চলে যায়। তখন এটা দেখে আরাফ নিজেও দৌড়ে ক্লাসে ঢুকে যায়। ক্লাসে ঢোকার পর ওরা তিনজন এক বেঞ্চে বসে পড়ে। তার কিছুক্ষণ পরে ক্লাসের স্যার চলে আসে। স্যার আসার পর সকলে উঠে দাঁড়ায়। সকলে বসো তোমরা। এই তোমরা তিনজন দাঁড়াও। তোমরা তিনজন কি এই ক্লাসের ছাত্র? জি স্যার, আমরা এই ক্লাসের ছাত্র। কালকে তোমরা কোথায় ছিলে? তোমাদেরকে কালকে ক্লাসে পাইনি কেন? স্যার কালকে আমাকে এলাকার কয়েকটা ছেলে পেলে মিলে আমাকে মেরেছিল, তারপর ওরা দুজন আমাকে হসপিটালে নিয়ে যায়, যার কারণে আমরা ক্লাসে আসতে পারিনি। কলেজে ঢুকতে না ঢুকতেই মারামারি শুরু করে দিয়েছো তোমরা, তাই না? কলেজে কি মাস্তানি করতে আসো নাকি পড়াশোনা করতে আসো? কোনটা? বাবা মা এত কষ্ট করে টাকা দিয়ে কলেজে পাঠায়, কিন্তু কলেজের নাম করে তোমরা কলেজে এসে কি করতেছো সেটা তো আর ওরা জানে না। তোমরা তিনজন ছুটির আগে তোমাদের গার্জিয়ানের নাম্বার আমাকে দিয়ে যাবে। তাদের অত জানা দরকার নেই তাদের বাচ্চারা কলেজে এসে কি করে না করে। স্যার, সেই তখন থেকে আপনি বলেই যাচ্ছেন। স্যার, কালকে ওখানে মাহতাবের কোনো দোষ ছিল না। এলাকার ছাদাবাজরা ওর সাথে ইচ্ছে করে এসে ঝগড়া করেছে। এখন আপনি বলতেছেন আমরা কলেজে আসি ঝগড়া করার জন্য? আমরা তো ঝগড়া করিনি, ওকে মেরেছে, আমরা হসপিটালে নিয়ে গিয়েছি, কিন্তু আমরা তো ওদেরকে একটা মুখের কথা বলিনি। এই যে জুনিয়র, মুখে মুখে এত কথা বলবে না একদম। ছাত্র ছাত্রের মতো থাকো, স্যারদের মুখে মুখে কথা বলবে না কিন্তু। কি করব স্যার? আপনি তো সে তখন থেকে ভুলভাল বকতেছেন আমাদেরকে। যেটা আমরা করিনি সেটার দোষ আমাদের উপর দিয়ে যাচ্ছেন। আমার বন্ধুরা যা করেনি তার দোষ দিয়ে যাচ্ছেন আমাদের। তোমার নাম কি? তুমি তো ভারী বেয়াদব ছেলে। তোমার নামে অফিসে বিচার দিতে হবে। দাঁড়াও, দেখতেছি আমি তুমি এখানে কি করে পড়াশোনা করো। তখনই ওই ক্লাসে প্রিন্সিপাল স্যার ঢুকে পড়েন। আপনি কার পড়াশোনা দেখবেন? এখানে করতে পারে কি না আপনি এটা বলার কে? আপনি কি কলেজ থেকে বের করে দেওয়ার কোনো যোগ্যতা রাখেন? আপনি একটা স্টুডেন্টের সাথে এরকম ব্যবহার কেন করলেন? স্যার, এই যে এই ছেলেটা, সে তখন থেকে আমার সাথে বেয়াদবি করতেছিল, এই কারণে এই কথাটা বললাম। সরি স্যার। এই, তুমি কি বলেছো ওনাকে? কি নিয়ে তোমাদের মধ্যে ঝগড়া হচ্ছে শুনি? তারপর আরাফ একে একে কালকের সব ঘটনা খুলে বলল। সবকিছু শোনার পর প্রিন্সিপাল স্যারের দিকে তাকিয়ে বলে উঠলেন, আপনি কোনো কিছু না জেনে না বুঝে আপনি কেন শুধু শুধু ওদেরকে দোষারোপ করলেন? দোষারোপ করেছেন, তারপর ওদেরকে বেয়াদব বলতেছেন, ওদেরকে কলেজ থেকে বের করে দেওয়ার হুমকি দিচ্ছেন। আপনি হুমকি দেওয়ার কে? আমি প্রিন্সিপাল স্যার হয়েও তো আমি ওদেরকে হুমকি দিতে পারি না যে ওরা কলেজ থেকে বের করে দেব। ওরা দেশের ভবিষ্যৎ। ওদের সাথে ভালো আচরণ করেন, তাহলে ভবিষ্যতে বৃদ্ধকালে ওদের কাছ থেকে ভালো আচরণ পাবেন। আপনি ওদের সাথে খারাপ আচরণ করে ওদের কাছ থেকে ভালো আচরণ কিভাবে আশা করেন? যাক, এসব কথা এখন বাদ দিচ্ছি। আমি তোমাদের সাথে কথা বলতে পরিচয় হতে এসেছি। তোমাদের তো আজকে কলেজে দ্বিতীয় ক্লাস, তাই না? জি স্যার। আমি এই কলেজের প্রিন্সিপাল স্যার। তোমাদেরকে স্বাগতম আমাদের কলেজে। আশা করি তোমরা কলেজের সব রুলস মেনে চলবে। এখানে তোমরা পড়াশোনা করতে আসো, কারোর সাথে কেউ যেন ঝগড়া না করো, কারণ তোমাদের বাবা মা অনেক কষ্ট করে টাকা আয় করে, যেটা এখন তোমরা বুঝবে না। তোমরা যখন আবার বাবা মা হবে তখন বুঝতে পারবে যে টাকা আয় করা কত কষ্টের, একটা সন্তানকে লালন পালন করা কতটা কষ্টের। যখন তুমি তোমার বাবা মায়ের টাকা দিয়ে তুমি অবৈধ পথে, খারাপ পথে, অসৎ পথে নেশা আসক্ত হয়ে যাবে, তখন একটা পরিবারের মধ্যে শুধু তুমি নিজে পরিবারটাকে নিয়ে শেষ হয়েছো এটা মনে রাখবে। কারণ তুমি যদি নেশা আসক্ত হও, এটার প্রভাব তোমার পরিবারের উপরে পড়বে, অর্থনৈতিক না হলেও মানসিকভাবে পড়বে। তাই আমরা মাদককে না বলবো।
প্রত্যেক বছরেই এই দিনে দ্বিতীয় ক্লাসে আমি এসে নতুন স্টুডেন্টদের সাথে আলোচনা করি। আজকেও করলাম। আজকের পর থেকে তোমাদের যদি কলেজে কোনো রকম অসুবিধা হয় তাহলে সরাসরি আমার কাছে চলে যাবে। যদি অন্যান্য ক্লাস টিচাররা এটা সলিউশন দিতে না পারে কিংবা যদি তোমাদের মনে হয় এটা ভুল, অবশ্যই আমার কাছে যাবে। আমি তোমাদের পিতামাতার সমান, তোমাদের মতো আমারও সন্তান আছে, তাই আমি চাইবো না তোমাদের খারাপ হোক। তোমরাও আমাদের সন্তানের মতো। ঠিক আছে, ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। ইনশাআল্লাহ পরে আবার তোমাদের সাথে দেখা হবে। এখন আসছি, আল্লাহ হাফেজ। স্যার চলে যাওয়ার পর ক্লাস টিচারও বের হয়ে যায়। তখন একটা মেয়ে হঠাৎ করে এসে মৃদুলের সামনে দাঁড়ায়। মেয়েটার পেছনে আরও 4-5টা মেয়ে। এই ছেলে, তোর বাসা কোথায়? জি, আমার বাসা নরসিংদীতে। তুই ঢাকায় না, তারপরে এখানে তুই এত বাজেভাবে আচরণ করছিস কেন আমার বাবার সাথে? দেখেন, আমি এখানে নতুন, আমি আপনার বাবাকে চিনি না। আর আমি আবার আপনার বাবার সাথে কখন খারাপ ব্যবহার করলাম আমি তো কিছু বুঝতে পারতেছি না। সাথের একটা মেয়ে বলে উঠল, তখন ক্লাসের মধ্যে ক্লাস টিচারকে যখন অপমান করেছিস সেটাই ওর বাবা। ছোট লোক হয়ে তুই কি করে ক্লাসের একজন টিচারকে অপমান করিস আর ওর বাবাকে তুই চিনিস? দেখেন, আমি ভুল কিছু বলিনি। আপনার বাবা আমাদেরকে শুধু শুধু বকা দিয়েছিল, সেজন্য আমি শুধু একটু প্রতিবাদ করেছি। আর এটাকে প্রতিবাদ বলে না, আমি শুধু স্যারের বুড়া দৌড়িয়ে দিয়েছি যে স্যার আমরা এটা করিনি। কিন্তু আপনার বাবা শুধু শুধু আমার উপর রেগে গিয়েছে, আর এখন আপনিও আমার উপর রেগে যাচ্ছেন শুধু শুধু একেবারে। ছোট লোকের বাচ্চা, তুই আমার বাবার ভুল ধরার কে? তোদের মতো ছোট লোকদের আমি খুব ভালো করে চিনি। এই কলেজে কি করে আসলি তোর মতো ছোট লোক? তোদের জন্য এই কলেজ না, তাহলে এখানে কি করে আসলি? কার হাতে পায়ে ধরে এখানে আসছিস বল? তুমি কিন্তু এখন ব্যবহার খারাপ করতেছো। আই মৃদুল, মাতাব, চল এখান থেকে। এদের সাথে কথা বলে শুধু শুধু সময় নষ্ট করা ছাড়া আর কিছুই না। যখনই মিতুল কোনো কিছু বলতে যাবে ঠিক তখনই মাহতাব এবং আরাফ মিলে ওর হাত টেনে ধরে নিয়ে চলে যায় বাইরে। বাইরে আসার পর, আচ্ছা, ঢাকার সবগুলো মানুষই কি একই রকম নাকি? এরা হচ্ছে গিয়ে বড়লোক বাবার বিগড়ে যাওয়া মেয়ে। এদের মধ্যে অসভ্য আর দুইটা হয় না। এরা হচ্ছে যাচ্ছেরা অসভ্য। মুডটাই খারাপ করে দিল। চল, আজকে আর ক্লাস করব না, বাড়িতে চলে যাই সবাই। তারপর ওরা তিনজন আর কোনো কিছু না বলে ওদের তিনজনের বাড়ির দিকে রওনা হয়। কলেজ থেকে বের হয়ে ওরা তিনজন 3 রাস্তায় পাড়ি জমায়। সবচেয়ে কাছের মিদুলেরটা হচ্ছে গিয়ে কলেজের হোস্টেলের, মানে কলেজের সাথে একেবারে। হোস্টেল থেকে হেঁটে আসতে কলেজের মধ্যে সর্বোচ্চ সময় লাগে 3 থেকে 4 মিনিট। তারপর হচ্ছে গিয়ে মাহতাবের বাড়ি, তারপর হচ্ছে গিয়ে আরাফের বাড়ি। মৃদুলের নিখোঁজ হওয়া। সময় কারোর জন্যই থেমে থাকে না। মৃদুল ঢাকায় এসেছে আজ 2 বছর। ইন্টারের এইচএসসি এক্সাম দিয়ে এখন সে ভার্সিটির প্রিপারেশন নিচ্ছে। তার স্বপ্ন ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়া। তার জন্য সে দিনরাত মেহনত করে কষ্ট করছে। এর মধ্যে মৃদুলের মা ফোন করেছে। বাবা, কতগুলো দিন হয়ে গেল তোকে দেখি না সামনে থেকে। আজ 2 বছর হতে চললো তুই বাড়ি থেকে ঢাকা গিয়েছিস, এখনো আসিসনি। তার মধ্যে শুধু 2-1 বার আমি গিয়ে দেখা করে এসেছি, তুই একবারও বাড়িতে আসলি না। এবারে ঈদটা না হয় তুই বাড়িতে এসে কর, আমরা আর কত অপেক্ষা করব? আমাদেরও তো মন চায় ছেলেকে নিয়ে ঈদ করি। তোকে ছাড়া 4টা ঈদ কাটিয়েছি আমরা, ওইগুলো ঈদ ছিল না। আমাদের জীবনে ওগুলো সাধারণ দিনের চেয়েও খারাপ ছিল তোর জন্য, কারণ তুই ছিলি না আমাদের সাথে। মা, তোমরা কেমন আছো? বাবার শরীরটা ভালো? বাবা, আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তোকে কি বলেছি আমি? হ্যাঁ মা, দেখি আমি চেষ্টা করব। এবারের ঈদটা তোমাদের সাথে করবো ইনশাল্লাহ। এবার আরেকটু চাপ বেশি, কারণ মা ভার্সিটির প্রিপারেশন নিচ্ছি আমি। হাজার হাজার স্টুডেন্ট এই ভার্সিটিতে পড়ার স্বপ্ন নিয়ে আসে, এখন ওদের মধ্যে সবার তো আর হয় না, তাই না? সেজন্য নিজেকে প্রস্তুত করছি আর যোগ্য বানাচ্ছি নিজেকে। ঠিক আছে বাবা, মন দিয়ে পড়াশোনা কর। তোর যদি পড়াশোনার জন্য আসতে না পারিস তাহলে আসার দরকার নেই। ওকে পড়াশোনা থাকলে আসার দরকার নেই।
আর একটা দুটো না হয় করলাম তোকে ছাড়া। তুই ভালো করে পড়াশোনাটা কর, এখন ঠিক মতো পড়, তারপর ভার্সিটিতে চান্স পাওয়া, তারপর এখানে আসিস। বাবা কোথায় মা? খাওয়া দাওয়া করেছো তোমরা? বাবার দোকানের কি অবস্থা এখন? আলহামদুলিল্লাহ ভালো বাবা। তোর বাবা দোকানের অবস্থা? আলহামদুলিল্লাহ, একটু আগে খেয়ে তারপর দোকানে গিয়েছে এখন। মাশাল্লাহ, দোকান ভরা মালামালে, ভালো পরিমাণে আয় হয় এখন দোকান থেকে। আচ্ছা মা, ঠিক আছে, তাহলে এখন আমি রাখছি। আমার একটা বন্ধুর বাড়িতে যাব কিছু নোটস নিতে। আচ্ছা ঠিক আছে বাবা, সাবধানে যা, আর মন দিয়ে পড়াশোনা কর, তোকে কিন্তু চান্স পেতেই হবে, তোর উপরে আমাদের স্বপ্ন। হ্যাঁ মা, দোয়া করো আমার জন্য, যেন তোমাদের সবার আমার স্বপ্ন যেন পূরণ করতে পারি। আমার দোয়া সব সময় তোর সাথে আছে বাবা। ঠিক আছে যা তাহলে, আল্লাহ হাফেজ। ঠিক আছে মা, আল্লাহ হাফেজ। এটা বলে সে ফোন রেখে সোজা হোস্টেল থেকে বের হয়ে চলে যায় মাহতাবদের বাড়ি। 2 দিন আগে মাহতাব ওর থেকে কিছু নোট নিয়েছিল বাড়িতে নিয়ে পড়ার জন্য। 2 দিন মাহতাব আসেনি, ওর নাকি কি সমস্যা ছিল, তাই আজকে ও মাহতাবদের বাড়িতে যাচ্ছে। বেশ কিছুক্ষণ চলার পর সে চলে আসে মাহতাবদের বাড়িতে। বাড়িতে এসে দেখে বাড়িতে কেউ নেই। তানিয়া এসে দরজা খুলে দিয়েছে। এতদিন তুমি আসোনি কেন আমাদের বাড়িতে? কেমন আছো তুমি? তোমার ভাইয়া কোথায়? তোমার ভাইয়ের সাথে দেখা করতে এসেছি। তোমার ভাইয়াকে একটু ডেকে দিলে খুশি হব। মৃদুলের এমন বেপরোয়া ব্যবহার তানিয়া কান্না করে দেয়। হঠাৎ করে তানিয়ার কান্না দেখে মৃদুল হকচকে ওঠে। কি হয়েছে ওর? কি হয়েছে তানিয়া? তুমি এভাবে কান্না করতেছো কেন বাচ্চাদের মতো? কেউ কিছু বলেছে তোমাকে? তাহলে এভাবে বাচ্চাদের মতো কান্না করতেছো কেন? তুমি সব কিছু বুঝেও কেন বুঝো না? তুমি জানো না আমি তোমাকে ভালোবাসি, তারপর তুমি কেন আমার সাথে এমন করো? দেখো তানিয়া, এখনো তুমি বাচ্চা। এটা তোমার আবেগের বয়স। যখন তোমার আবেগের বয়স চলে যাবে তখন মাথা থেকে এসবের বোঝ চলে যাবে। তোমাদের মতো বয়সের মেয়েরা এমন একটু করে। আর আমাকে চাচ্ছ কেন? তোমার লাইফে আমার চেয়ে ভালো আরও সুন্দর রাজপুত্র আসবে। আমি তো সুন্দর না, আমি গ্রামের খেত একটা ছেলে। আমি দোয়া করি আমার থেকে অনেক ভালো সুন্দর একটা ছেলে তোমার লাইফে আসবে। এখন ভালো করে পড়াশোনায় মনোযোগ দাও। পড়াশোনার বাইরে অন্য কোথাও মনোযোগ দেবে না। পড়াশোনা না করলে কিন্তু কেউ বিয়ে করতে আসবে না। আমার যে শুধু তোমাকেই দরকার, তোমাকে ছাড়া অন্য কাউকে দরকার নেই আমার লাইফে। তুমি বিয়ে করলেই হবে আমার, অন্য কাউকে বিয়ে করতে হবে না। আর তুমি কাকে আবেগের বয়স বলছো? হ্যাঁ, আমি ক্লাস 9-এ পড়ি। যদিও তুমি মনে করো আমি এখনও বাচ্চা, এই বাচ্চাটা ক্লাস 8 থেকে তোমাকে যেদিন প্রথম দেখেছে সেই দিন থেকে তোমাকে ভালোবেসেছে। তুমি বোঝো না? হ্যাঁ অবশ্যই বোঝো। তুমি তুমি সব কিছু বুঝে জেনে শুনে তুমি আমাকে কষ্ট দাও, ইচ্ছে করে তুমি আমাকে ইগনোর করো। কোনো একদিন বলতে পারবে যে তুমি আমার সাথে একদিন ভালোভাবে কথা বলেছো? হ্যাঁ, প্রথম প্রথম একটু কথা বলতে, যখন বুঝতে পেরেছো আমি তোমাকে ভালোবাসি, এই পছন্দ করি, তখন থেকে তুমি আমাকে ইগনোর করা শুরু করেছো। এই দুইটা বছর ধরে তোমার ইগনোর সহ্য করেও আমি তোমাকে ভালোবেসে যাচ্ছি, শুধুমাত্র তোমাকে ভালোবাসি বলে। এইটা যদি আবেগ হতো তাহলে তোমার মতো আরও কতজনকে এভাবে বলতাম, কিন্তু আমার তো এটা আবেগ নয়, আমার তো এটা ভালোবাসা, যা শুধু তোমার প্রতি আসে, অন্য কারো প্রতি আসে না। তানিয়া দেখো, আমি মাহতাবের ভালো একটা ফ্রেন্ড, আর মাহতাবও আমার একটা ভালো ফ্রেন্ড। আমি ওর সাথে কোনো বেইমানি করতে পারবো না। যদিও জানে আমি ওর বোনের সাথে এরকম কোনো কিছু করেছি, তাহলে ও খুবই কষ্ট পাবে, আর হয়তো সেখানেই আমাদের বন্ধুত্বের সমাপ্তি করবে। আর আমি এটা কখনোই চাই না। আমার পরিবারের পরে ওরা আমার সব কিছু। তানিয়া কান্না করতে করতে হেঁচকি তুলে বলে উঠল, ভাইয়া কিচ্ছু বলবে না, ভাইয়া সব কিছু জানে। আমি তোমাকে ভালোবাসি। আমি যখন ক্লাস 8-এর শেষের দিকে ছিলাম তখনই ভাইয়া সব কিছু কী করে যেন বুঝে যায়। তারপর ভাইয়া আমাকে জিজ্ঞাসা করে, আমি সব কিছু ভাইয়াকে বলে দিই ঠিক তখন থেকে। তারপর ভাই আমাকে বলেছে ভাইয়া আমাকে কোনো হেল্প করতে পারবে না যদি তুমি না চাও। তানিয়ার কথা শুনে মৃদুলও পুরাই অবাক হয়ে যায়। কারণ এইটুকু একটা মেয়ে কিনা তার ভালোবাসার কথা তার বড় ভাইয়াকে জানিয়ে দেয়। সে এতদিন ভেবে এসেছে এই মেয়েটা ভিতর ডিম, কিন্তু আজকে তো সে অন্য কিছু ভাবছে। আচ্ছা, এসব নিয়ে পরে কথা বলা যাবে।
এখন তোমার ভাইয়া কোথায় সেটা বলো। তুমি আমাকে ভালোবাসো কি না আমি এটাও জানতে চাই না, কিংবা তুমি আমাকে ভালোবাসবে কি না এটাও জানতে চাই না। আমি শুধু তোমার কাছে একটা জিনিস জানতে চাই, যেটার উত্তর তোমাকে এখন দিয়ে দিতে হবে। কি সে প্রশ্নের উত্তর তোমার, যা তোমার এখন ইমার্জেন্সি এত দরকার? আমি তোমাকে ভালোবাসি, সেই ক্লাস 8 থেকে এখনও বাসতেছি, ভবিষ্যতেও বাসবো। কিন্তু তোমার আমাকে একটা কথা দিতে হবে, তুমি আমাকে ভালোবাসো কিংবা না বাসো, অন্য কোনো মেয়েকে ভালোবাসবে না। কালকে হোক বা পরশু কিংবা 10 বছর পর হোক, তুমি আমাকে বিয়ে করবে। শুধু এতটুকু কথা দাও। এই ছোট্ট একটা মেয়ের কথা শুনে তো মৃদুল পুরাই অবাক হয়ে যায়। তারপর তানিয়ার প্রশ্নের উত্তরে সে বলে উঠল, দেখো, কাউকে কখনো কথা দেওয়া আমার ডিকশনারিতে নেই। তোমাকে আজকে আমি কথা দিয়ে গেলাম বিয়ে করবো, বাট এর ভিতরে যদি আমি মারা যাই তখন তো আমি আমার এই কথাটা রাখতে পারবো না। তারপরও আমি আজকে এখানে দাঁড়িয়ে তোমাকে কথা দিয়ে যাচ্ছি, যদি আমি বেঁচে থাকি তাহলে অবশ্যই তোমাকে বিয়ে করব, যদি তোমার পরিবার মানে। জাস্ট এতটুকুতেই তানিয়া খুশি। মৃদুলের এতটুকু কথাই শুনতে চেয়েছিল সে। মৃদুলের এইটুকু কথা শুনে সে খুশিতে মৃদুলকে গিয়ে জড়িয়ে ধরে। তানিয়া, কি করতেছো? আন্টি আঙ্কেল দেখতে পারবে, ছাড়ো। তারপর ওরা মাইন্ড করবে, অন্য কিছু ভাববে আমাকে। এমন করলে কিন্তু তোমাকে থাপ্পড় দেব। থাপ্পড় দিলে দাও, তারপরও আমি ছাড়বো না। এখন একটু চুপ করে দাঁড়িয়ে থাকো। তানিয়ার কথা না শুনে মৃদুল জোর করে তানিয়াকে ছাড়িয়ে নেয়। তারপর সোজা সে মাহতাবের রুমে চলে যায়। ওখানে যাওয়ার পর গিয়ে দেখে মাহতাব বিছানায় শুয়ে আছে, তার পাশে তার গার্লফ্রেন্ড বসে আছে। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আর ওর কি হয়েছে, এভাবে শুয়ে আছে কেন? আর বলবেন না ভাই, 2 দিন ধরে যে কি পরিমাণ জ্বর ওর। তানিয়ার কাছ থেকে শুনে আজকে আর থাকতে পারলাম না, তাই দেখতে চলে আসলাম। হ্যাঁ, আজকে ওর গার্লফ্রেন্ড আছে বলে জ্বর এসেছে একটু, সেই জন্য দেখতে চলে এসেছে। আর আমাদের তো কেউ নেই। মানুষকে এত খচিয়ে খচিয়ে কি করে কথা বলতে পারিস তুই? অসুস্থ হয়েছে, একটু জ্বর এসেছে, সেই জন্য অন্ধ হয়ে যায়নি। নিচে কি করে এসেছিস সব কিছুই দেখেছে। মাহতাবের কথা শুনে মৃদুল অনেকটা ভাবাচাকা খেয়ে যায়, কারণ মৃদুল ভাবেনি মাহতাব ওদেরকে দেখে ফেলবে। লেলিয়ে দিয়েছিস তুই, এখন দুঃসব কিছু আমার, যা আমিও করেছি। তোর কোনো সমস্যা? আরে শালা, তোর বড় ভাই হই, একটু তো সম্মান দিয়ে কথা বলবি। সম্মান দিচ্ছি বলে এখনো কোনো কিছু বলতেছি না, নয়তো এতক্ষণে জারোটা নিয়ে তোর পিঠে ভাঙতাম এটা। তুই সব কিছু জেনেও ওকে না করিস না কেন? ওর এখন পড়াশোনার বয়স, এসব কিছু তুই মাথার ভিতরে ঢুকেছিস ওর? ওরে শালা, এখন সব দোষ হয়েছে আমার, তাই না? এতক্ষণ নিচে কি করেছিস সেই সব? তখন তো মজা হচ্ছিল, তাই না? এখন এসে সব দোষ দিচ্ছিস আমার উপরে। ও যখন ক্লাস 8-এ থাকতে তোকে আমার কথা বলেছে, তখন তোর উচিত ছিল ওকে না করে দেওয়া, ওকে ঠাটিয়ে একটা থাপ্পড় মারা। কিন্তু তুই তখন এটা করিসনি, যার জন্য এখন ও এত দূর চলে এসেছে। আচ্ছা ঠিক আছে, ক্লাস 8-এ থাকতে না হয় থাপ্পড় একটা দিতাম, তখন দিইনি। আজকে আসলে থাপ্পড় দিব 4টা। মাহতাব এটা বলার পর ভয়ঙ্করভাবে রাগী ভাবে তাকায় মৃদুল। যদি শুনেছি তুই ওর গায়ে হাত তুলেছিস, তাহলে তোর হাত ভেঙে পিছন দিয়ে ঢুকিয়ে দেব। ওর এমন কথা শুনে মাহতাব ভ্যাবাচাকা খেয়ে যায় এবং মাহতাবের গার্লফ্রেন্ড সেখান থেকে বেরিয়ে চলে যায় হাসতে হাসতে। ভাই, আমার গার্লফ্রেন্ড ছিল এখানে, একটু তো খেয়াল রাখবি। ঠিক ততক্ষণে মৃদুল গিয়ে নোটসগুলো হাতে নিয়ে জ্বর চেক করলো মাহতাবের। জ্বর চেক করে দেখলো ঠিকই আছে, আর এতক্ষণ ভেতরে কি হচ্ছিল সব কিছুই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছিল তানিয়া। মাহতাবের গার্লফ্রেন্ড যখন বাইরে চলে যায়, তখন গিয়ে দেখতে পায় তানিয়া ওখানে দাঁড়ানো। কি ম্যাম, এখানে দাঁড়িয়ে কি শুনছেন? হ্যাঁ, আপনি তো আমার থেকেও এগিয়ে আছেন। আমাদের এতদিনের সম্পর্ক, তারপরেও একবার জড়িয়ে ধরতে পারিনি, আর আপনি আজকে প্রথম দিন ওনাকে সরাসরি বলে জড়িয়ে ধরে ফেলেছেন। তোমার কতদিনের সম্পর্ক? মাত্র 6 মাস। আর আমি 2-3 বছর ধরে ভালোবেসে আসছি ওনাকে। আমার মহারাজা তো কোনো পাত্তাই দেয় না। আজকে যদি রেগে কথাগুলো না বলতাম, তাহলে হয়তো আর বলাই হতো না, আর ওনার গলায় কোনো না কোনো শাকচুনি এসে ঝুলে পড়তো। হ্যাঁ, এখন আর চলবে না, কারণ এখন তো আপনার সব কিছুই কনফার্ম, তাই না?
এখন শুধু বাকি রয়েছে আপনি বড় হওয়ার আর ভাইয়ার একটা চাকরির। এই দুটো হয়ে গেলে আপনাদের কনফার্ম। ও যদি চাকরি না করে আমাকে গ্রামেও নিয়ে যায়, মাসে 10,000 টাকাও ইনকাম করে, ওটা দিয়েও সংসার করবো আমি ওর সাথে। টাকা পয়সা দিয়ে কি হবে যদি ভালোবাসার মানুষটাই পাশে না থাকে? আমার ওনাকে দরকার, ওনার টাকাকে না। জি ম্যাডাম, বুঝতে পেরেছি। আপনি আমার ভাইয়ের প্রেমে মজনু হয়ে গিয়েছেন। আরে না না, মিস্টেক, লাইরি হয়ে গিয়েছেন। হ্যাঁ, হয়েছে হয়েছে। তোমার আর এখন শয়তানি করতে হবে না। তুমি এখনও বাসায় যাও নাই? তোমায় কিন্তু মাকে দিয়ে বকা খাওয়াবো, কিন্তু পরে কিন্তু তোমার খালামুনি তোমাদের বিয়ে ক্যান্সেল করে দেবে একেবারে। তুই না আমার খালাতো বোন, তুই আমার খালাতো বোন হয়ে আমার সাথে এত বড় বাটপারি করবি? তুই খালাতো বোন নামের কলঙ্ক, বুঝেছিস? আমার ব্যাপারে যদি তুমি সাপোর্ট না করো তাহলে তোমাদের এটা অনেক ভাঙানি দেব। তুই আমার একটা মাত্র ননদ, তোকে আমি সব দিক দিয়েই সাপোর্ট করব। তারপরেও তুই এইসব কথাবার্তা বলিস না বোন। মানুষের শাশুড়ি দজ্জাল থাকে, আর তুই আমার ননদ হয়ে তুই আমার সাথে এমন দজ্জালানি করতেছিস। মৃদুল আর ওখানে দেরি না করে সে চলে আসে নিজের হোস্টেলে। তারপরে এসে আগের মতে পড়াশোনায় বসে যায়। হঠাৎ করে মৃদুলের কাছে একটা ফোন আসে। তাদের মধ্যে কী কথা হয় কোনো কিছুই বোঝা যায়নি, কিন্তু ফোন কাটার পর মৃদুল সব কিছু গুছিয়ে নিয়ে একটা ব্যাগ নিয়ে সেখান থেকে চলে যায়। শুধু যাওয়ার আগে তার মাকে একবার বলে যায় ফোন করে, মা, আমি একটু আমেরিকা যাচ্ছি। ওখানে হয়তো 1 থেকে 1.5 বছর কিংবা 2 বছরের মতো থাকতে হবে। ওখান থেকে এসে একেবারে আমি তোমাদের কাছে চলে আসব, আর কোথাও থাকবো না। আমি কথা দিচ্ছি, শুধু এই কয়েকটা দিন তোমরা আমার জন্য অপেক্ষা করো। আর আমি যে আমেরিকা যাচ্ছি এটা তুমি আর বাবা ছাড়া যেন আর কেউ না জানে। বাবা, তুই হঠাৎ করে আমেরিকা যাচ্ছিস কেন? আর তোর এই সব কিছু কে ব্যবস্থা করলো? আমার কলেজের একটা স্যার ওইখানে পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছে মা, বুঝেছো? আর আমি ওখানে গিয়ে তোমাদেরকে সব সময় ফোন করতে পারবো না। মাঝে মাঝে হয়তো 2-1 বার ফোন করতে পারবো, সব সময় পারবো না। আর তুমি আমার জন্য চিন্তা করো না, শুধু আমার জন্য দোয়া করো, আমি যেন ভালোভাবে ফিরে আসতে পারি তোমার কোলে। ঠিক আছে বাবা, সাবধানে যাস, আর পৌঁছে আমাকে ফোন করবি, বুঝেছিস? আর বাহিরে গিয়ে অবাধ্য চলাচল করবি না কিন্তু। আমার দোয়া সব সময় তোর সাথে থাকবে বাবা। ঠিক আছে, তাহলে এখন আমি আসছি। ভালো থেকো, নিজের দিকে খেয়াল রেখো, আর বাবার দিকেও খেয়াল রেখো। আমি এসে বাবাকে আর কোনো কিছু করতে দিব না। এটা বলে মৃদুল আর কোনো কিছু না বলে ফোন কেটে দেয়। ফোন কেটে দিয়ে সে একটা নাম্বারে ডায়াল করে। ওই পাশে ফোন তোলার পর মৃদুল বলে উঠল, আমার গাড়ি কোথায়? আমি হোস্টেলের সামনে যাচ্ছি, তাড়াতাড়ি গাড়ি নিয়ে হোস্টেলের সামনে চলে আসো। মৃদুল এটা বলে ফোন পকেটে রেখে তারপর সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে হোস্টেলের। নিচে এসে দেখতে পায় একটা ব্ল্যাক মার্সিডিজ দাঁড়িয়ে আছে। গাড়ি থেকে একটা লোক বের হয়ে নিচে নেমে দাঁড়ায়, তারপর গাড়ির দরজাটা খুলে ধরে। মৃদুল গিয়ে ভেতরে বসে পড়ে। মৃদুল গাড়িতে বসে পড়ার সাথে সাথে গাড়ির দরজাটা বন্ধ করে সোজা চলে যায় ওরা এয়ারপোর্টে। এয়ারপোর্ট গিয়ে যখন মৃদুল গাড়ি থেকে নেমে দাঁড়ায়, ঠিক তখনই একটা লোক এসে মৃদুলের হাতে সবকিছু কাগজপত্র গুছিয়ে দিয়ে বলে, স্যার, আপনার পাসপোর্ট, টিকিট এখানে সব কিছু রেখে দেওয়া আছে। স্যার, আমি বলছিলাম প্রাইভেট জেট দিয়ে যাওয়ার জন্য, কিন্তু স্যার আপনি না করলেন কেন সেটাই বুঝলাম না। আমি যদি প্রাইভেট জেট দিয়ে যাই তাহলে সে বুঝে যাবে আমি যাচ্ছি, তারপর আবারও সেখান থেকে পালিয়ে যেতে পারে। কিন্তু আমি এবার আর ওকে পালিয়ে যেতে দেব না। অলরেডি আমার লোক সবাই ওর উপর নজর রাখতেছে। আমি যাওয়ার সাথে সাথে ওকে ধরে নিয়ে আসবে। এবার আর সে বেঁচে ফিরতে পারবে না। ওকে 2 বার চান্স দিয়েছিলাম ভালো হতে, কিন্তু 3 বারের মাথায় আমি আর ওকে চান্স দিব না। স্যার, আমি বলছিলাম আপনার সাথে যেতে। আপনার জান তো ওখানে রিস্কের উপর। স্যার, আমি কি আপনার সাথে যেতে পারি? আপনাকে একা পাঠাতে আমার খুব ভয় করতেছে স্যার। আরে ভয় পাওয়ার কিছু নেই। আমি বিশ্বাস করি একদিন সবাইকে মরতে হবে। সো কখন কার মৃত্যু সব কিছু আল্লাহ ঠিক করে রেখেছেন, এতে আমাদের কারোর হাত নেই। তুমি ভালো থেকো, আর এলাকায় গিয়ে দেখো বাবা মার কোনো প্রবলেম হয় কিনা। যদি কোনো প্রবলেম হয় তাহলে সেটা সলভ করার চেষ্টা করো, এটাই আমার জন্য বেস্ট। ঠিক আছে স্যার,
আমি এখান থেকেই সোজা চলে যাব, আপনি চিন্তা করবেন না। আমি ওদের খোঁজ খবর রাখবো সব সময়। আপনি স্যার ওখানেই নিজের খেয়াল রাখবেন। আপনার জন্য অপেক্ষা করব স্যার। ওকে ভাই, আমার জন্য দোয়া করো, আমি যেন বেঁচে ফিরতে পারি। একজনকে কথা দিয়েছি, আমি আমি তার কাছে আসবো, আমি যেন আমার দেওয়া কথাটা রাখতে পারি। তুমি সেই দোয়াটা করো। ওকে ভাই, আল্লাহ হাফেজ। আর তুমি সাবধানে যেও গ্রামে, আমি চলে যাচ্ছি। ভালো থেকো, নিজের প্রতি খেয়াল রেখো। এটা বলে মৃদুল আর সেখানে দেরি না করে সোজা চলে যায় এয়ারপোর্টের ভেতরে। বেশ কিছুক্ষণ সময় পর ও গিয়ে একটা প্লেনের মধ্যে উঠে বসে। সেখান থেকে ওর যাত্রা শুরু হয়। প্রথমে দুবাই এয়ারপোর্ট, দুবাই থেকে তারপর সরাসরি আমেরিকার ফ্লাইট ধরে, কারণ বাংলাদেশ থেকে সরাসরি কোনো আমেরিকার ফ্লাইট হয় না। সেই কারণে প্রায় 24 ঘন্টা জার্নি করার পর ওরা চলে আসে আমেরিকার মাটিতে। আমেরিকার মাটিতে নামার পরে এয়ারপোর্টের সামনে থেকেই মৃদুলের ব্যাগ এক একজন এক এক হাতে নিয়ে নেয়। হ্যালো বস, কেমন আছেন? বস, আপনাকে খুব মিস করছি আমরা। তোমাকেও খুব মিস করেছি লোকা। কি অবস্থা, কেমন আছো তুমি? তোমার দিনকাল কেমন যাচ্ছে? শুনেছি বিয়ে করবে ভাবতেছো। জি বস, এতদিন আপনার জন্যই বসেছিলাম। এখন আপনি এসেছেন, এখন আমি বিয়েটা করব আপনার কাজটা শেষ করার পর। ওকে ঠিক আছে, যে কাজে এসেছি সে কাজটা শেষ করি, তারপর তোমার বিয়ে দেওয়ার দায়িত্ব পুরোটা আমার। তোমার বিয়েতে যা যা খরচ হবে সব কিছুর বহন আমি করব। আমি যেহেতু আছি সেহেতু আমার উপরে আর কোনো কথা চলবে না লোকা। ওকে বস, ঠিক আছে। আপনার কথা মতন ওকে আমরা এনে সবকিছু রেডি করে রেখেছি। এখন আপনি গেলেই দেখা করতে পারবেন ওর সাথে। আজকে না লোকা, ওকে কিছুদিন অন্ধকারে কোঠরিতে রেখে কিছু শাস্তি দাও ওকে। সপ্তাহখানিক পরে না হয় ওর সাথে গিয়ে দেখা করব, তারপর না হয় একেবারে পৃথিবী থেকে আউট করে দেবো ওকে। মৃদুলের কথা মতো মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে চলে যায় লোকটা এখান থেকে। মৃদুলকে মৃদুলের বাসায় পৌঁছে দেয় ওরা। আমেরিকার ক্যালিফোর্নিয়া এক বিশাল বড় বাংলোতে গিয়ে ওঠে মৃদুল, যেটা ওর নিজেরই। সময় কারোর জন্যই থেমে থাকে না। মৃদুল আজকে আমেরিকা এসেছে, আজ 7 দিন হতে চলল। একমাত্র ওর বাবা মা ছাড়া আর কেউ ওর খোঁজ খবর জানে না। তানিয়া তো প্রায় পাগল হয়ে যাচ্ছে। এই 7 দিনের মনে হয় মৃদুলের নাম্বারে 7,000 ফোন করেছে সে, কিন্তু সব সময় বন্ধ বলতেছে। তারপর আর কোনো কিছু চিন্তা না করে তানিয়া ডিসিশন নেয় সে গ্রামে যাবে মৃদুলের বাড়িতে। আর গ্রামে যেতে হলে অবশ্যই মাহতাব এবং আরাফের সাহায্য দরকার হবে। সেজন্য ওদের দুজনকে নিয়ে চলে আসে গ্রামে। আন্টি, আপনার ছেলে কোথায়? আপনার ছেলেকে 1 সপ্তাহ ধরে ফোনে পাওয়া যাচ্ছে না কেন? কে তোমরা? তোমাদেরকে তো চিনতে পারলাম না। তুমি কে? তোমাকেও তো চিনতে পারলাম না। ও হয়তো মাহাতাব আর আরাফ, তাই না? জি আন্টি, আমি মাহতাব, আর ও হচ্ছে আরফ, আর সে হচ্ছে আমার বোন তানিয়া। আন্টি, মৃদুলের কোনো খোঁজ পাচ্ছি না 7 দিন ধরে। ওকে ফোন করতেছি কিন্তু ফোন বন্ধ। ও কোথায় আপনি জানেন? ও তো কখনো এমন করে না, তাহলে এবার যে এরকম করতেছে বুঝতেছি না কিছু। মৃদুল তো মৃদুলের বাবাকে থামিয়ে দিয়ে মৃদুলের মা বলে উঠল, মৃদুল তো ঢাকায়, আমরা জানি, কিন্তু তোমরা বলতেছো মৃদুল ঢাকায় নেই। তাহলে মৃদুল কোথায়? তোমরা কি শিওর মৃদুল ঢাকায় নেই? আঙ্কেল, আমার মনে হচ্ছে আপনারা জানেন মিতুল কোথায়। আপনারা একটু বলবেন কষ্ট করে? আমি আপনাদের কাছে ব্যাখ্যা চাচ্ছি, যদি আমাকে একটু জানান ও কোথায়। আঙ্কেল, আপনি বলতে চাইছিলেন, কিন্তু আন্টির কথায় আপনি থেমে যান। আঙ্কেল প্লিজ চুপ করে থাকবেন না, বলুন কোথায়। তানিয়ার এরকম কান্না দেখে ওদের খুবই মায়া হয়, তাই আর চুপ করে থাকতে না পেরে ওরা বলে ওঠে, আচ্ছা মা, তুমি মৃদুলের কি হও এটা কি আমি জানতে পারি? আমি একটু একটু আন্দাজ করতে পারতেছি, কিন্তু শিওর না। আন্টি, আপনার আন্দাজ ঠিকই আছে। আমি 3 বছর ধরে ওনাকে ভালোবাসি। 1 সপ্তাহ আগে উনিও সব কিছু ঠিক করে নিয়েছে আমার সাথে। এখন ওনাকে পাচ্ছি না কোনোভাবে। আমার কোনো কিছু ভালো লাগতেছে না ওনাকে ছাড়া। আপনি একটু বলুন দয়া করে, উনি কোথায়? ওনার সাথে একটু কথা বলিয়ে দিন আমার সাথে। মৃদুল তো হঠাৎ করে আমেরিকা গেল, কেন গেল বুঝতে পারলাম না। আর ওকে কে নিয়ে গেল আমেরিকা সেটাও জানি না। শুধু এতটুকু বলেছে যে ওর আসতে কিছু সময় দরকার, যেমন
1 থেকে 2 বছরের মতো সময় লাগতে পারে ওর আসতে। আর এর ভিতরেও কোনো ফোন অথবা মেসেজ দিতে পারবে না কাউকে। আর আমাদেরকেও বলেছে মাঝে মধ্যে সময় হলে কল দিবে, আর নয়তো নাও দিতে পারে। আচ্ছা আন্টি, লাস্ট যে নাম্বারে কল দিয়েছে আপনাকে কে? সেই নাম্বারটা একটু দেন তো আমায়। তারপর সেইখান থেকে নাম্বার নিয়ে ওরা 3 জন চলে আসে। আচ্ছা, মৃদুলের এমন কি জরুরি কাজ ছিল যার জন্য ও আমাদেরকে না বলে চলে যায়? ও তো আমাদেরকে একবার বলে যেতে পারতো, তাই না? আমরা কি ওকে আটকাতাম? আমি ভাবছি অন্য কিছু। কি? তুই দেখ, কে ওকে হঠাৎ করে আমেরিকা নিয়ে যাবে? আমেরিকা বলাটা মুখে যতটা সহজ, ঠিক ততটা কঠিন যাওয়াটা। কিন্তু ও কাউকে না জেনে হঠাৎ কিভাবে এত কিছু ম্যানেজ করেছে? নাকি ওকে অন্য কেউ সাহায্য করেছে আমেরিকা যেতে? কিংবা হঠাৎ ও আমেরিকা কেন গেল? পড়াশোনা করার জন্য যদি স্কলারশিপ নিয়ে যেত সেটা আমরা জানতাম, কিন্তু ও হঠাৎ করে চলে গেল। এটা কোনো রহস্যের বিষয় লাগতেছে আমার কাছে। হ্যাঁ, ঠিকই তো বলেছিস, আমি তো এত কিছু ভেবে দেখিনি। আচ্ছা, এখন সব কিছু জানার একটাই উপায়, ওর হোস্টেলে গেলে যদি ওর কোনো খোঁজ পাওয়া যায়, আর নয়তো আর কোথাও থেকে কোনো খোঁজ পাওয়া যাবে না। তারপর ওরা 3 জন হোস্টেলে গিয়ে জানতে পারে একটা ছেলের কাছে ওই দিন নাকি একটা ব্ল্যাক মার্সিডিজ এসে ওকে নিয়ে যায়। আমি হয়তো কিছুটা আন্দাজ করতে পারতেছি মাহতাব, মৃদুল কোনো সাধারণ মানুষ নয়। তোর মনে আছে তোকে আমাদের কলেজের ফার্স্ট দিন মেরেছিল কয়েকটা চাঁদাবাজরা? হ্যাঁ মনে আছে, এটা তো অনেক আগের কথা, প্রায় 3 বছর আগের কথা। এখন এটা আসছে কেন? তোকে যখন মারতেছিল তখন আমরা মাঠে হেঁটে যাচ্ছিলাম ক্লাসের দিকে। তোকে মারতে দেখে ও দৌড়ে যেতে চাচ্ছিল, কিন্তু আমি ওকে জড়িয়ে ধরে রেখেছিলাম। আর যখন ওরা মারা শেষ হয় তখন আমি ওকে ছাড়ি। তারপর তোকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যাই। হসপিটালে গিয়ে ডক্টর যখন বলে একটা পশুকে ওকে এভাবে মারে না, তখন ও আমার দিকে রাগীভাবে তাকিয়েছিল প্রথম দিনই। তারপর দিন আবার ওই ছেলেদের হাত পা এমনভাবে ভাঙা হয়েছিল যে ওই মানুষটার মনে কোনো দয়া মায়। আর আমি যখন এসে সব কিছু ওকে বলতেছিলাম, ও এমন একটা ডোন্ট কেয়ার ভাব নিয়েছিল যে ওর কিছু আসে যায় না। কিন্তু একটা নর্মাল মানুষ যদি সে সময় আমার কথাগুলো শুনতো তাহলে তার শোনার আগ্রহ আরও বেড়ে যেত। কিন্তু ওর ক্ষেত্রে তেমনটা হয়নি। আমার মনে হচ্ছে ওই দিন ওই ছেলেগুলোকে ও নিজে মেরেছিল। তাহলে ও আসলে কে? মৃদুলকে এটা আসলে ওদের কাছে একটা অন্ধকার কুয়াশার মতো হয়ে যায়। এতদিন ওরা ওদের যে বন্ধুকে চিনত, আজকে ওরা চিনতে ব্যর্থ। ওরা অনেক চেষ্টা করছে ওকে চিনতে, কিন্তু ওদের দ্বারা সেটা সম্ভব হচ্ছে না। দিন পেরিয়ে মাস পেরিয়ে আজ বছর পেরোতে লাগছে। যে তানিয়া একসময় ক্লাসের টপ 1 ছিল, এখন সে টপ 5-এর ভিতরে নেই। এসএসসিতে সবাই আশা করেছিল সে গোল্ডেন A+ পাবে, কিন্তু সে কোনোভাবে এ পেয়ে পাশ করে এসেছে। ওর পরিবারের সবাই বুঝতে পারে ওর এই অধঃপতনের কারণ, কিন্তু কেউ কোনো কিছুই বলতে পারে না। সবাই শুধু আফসোস করে কখন মৃদুল ফিরে আসবে। আজকে তানিয়ার কলেজে নবীনবরণের উৎসব, সবাই কলেজে শাড়ি পরে যাবে। তাই তানিয়াকে তানিয়ার এক বান্ধবী জোর করে শাড়ি পরিয়ে নিয়ে গিয়েছে। আর সেটাই দেখে তানিয়ার বাবার এক বন্ধুর ছেলে সেই দিনই ওদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায়। দেখ বন্ধু, আমার মেয়েটা এখনো ছোট, মাত্র কলেজে পড়ছে। ওর বিয়ে আমরা এখন দিতে চাচ্ছি না, ও পড়াশোনা করবে। আরে ভাই, আমি কি না করেছি? তোর মেয়ে পড়াশোনা করবে না? তোর মেয়ে মানে আমার মেয়ে। আমার মেয়েকে আমার বাড়িতে নিয়ে অবশ্যই পড়াশোনা করাবো। আর এত কিছুর দরকার নেই। বিয়ের পর না হয় ও এখানেই থাকবে, এতেও তোর প্রবলেম হবে না আশা করি। যখন ওর ইন্টার শেষ হবে, অনার্সে ভর্তি হবে, তখন না হয় আমার বাড়িতে নিয়ে যাবে ধুমধাম করে। এখন আপাতত কাবিন করে রাখ। আমেরিকা। বস, আপনি বলেছিলেন ওকে 1 সপ্তাহ পর মারবেন, কিন্তু আজ 1 বছরের ওপরে হতে চলল, আর সে মনে হয় বড় জোর 1 থেকে 2 দিন বাঁচবে। ওকে চিকিৎসা করাতেও বাঁচানোর মতন অবস্থা নেই। 1 বছর ওর সাথে যা যা হয়েছে মেন্টালি। লুকা, আজকে আমি বাংলাদেশে যাচ্ছি। আমার সাথে তুমিও এবং তোমার প্রিয়াংশও যাচ্ছে। তোমাদের বিয়েটা আমি বাংলাদেশে দেব, সাথে আমারটাও করব। যদিও আমার বয়স তেমন একটা বেশি নয়, তারপরেও করে নেব এখন বিয়েটা। বউ আমার বড্ড অসুস্থ হয়ে গিয়েছে আমার অভাবে। বস, সত্যি বলছেন আপনি বিয়ে করবেন? আমার তো বিশ্বাস হচ্ছে না। কেন, তোমার বিশ্বাস হচ্ছে না? আমি কি এমন এক বিস্ময়কর তথ্য দিলাম তোমাকে? বস, আপনি বলেছিলেন কখনো বিয়ে করবেন না, কিন্তু আজকে আপনি বলছেন আপনি বিয়ে করবেন কোনো একজন মেয়েকে। তাহলে বিয়ে তো একজন মেয়েকেই করতে হবে, তাই না?
আর আমাদের লাইফে কখনো কখনো এমন স্পেশাল কিছু মানুষ আসে যাদেরকে ছাড়া আমাদের লাইফ একেবারে নিঃস্ব, অচল। তাকে ছাড়াও আজকে আমার লাইফ অসম্পূর্ণ। তাছাড়া তাড়াতাড়ি দেশে ফিরে ওকে আমার করে নিতে হবে। ঠিক আছে বস, তাহলে আমি সবকিছু রেডি করতেছি। টিকিট কেটে আপনাকে জানাচ্ছি বস, আপনি রেডি হয়ে থাকুন। লোকার টিকিট কাটতে হবে না, প্রাইভেট জেট বলো। তাড়াতাড়ি দেশে ফিরতে হবে, কালকে রাতের আগে। শুনেছি আজকে নাকি ওকে দেখতে আসবে সকালে। ঠিক আছে বস, তাহলে আপনি রেডি হয়ে আসুন। আমি এক্ষুনি গিয়ে সবকিছু ঠিকঠাক করে 1 ঘন্টার মধ্যে আমরা বের হয়ে যাবো এইখান থেকে। তারপর লুকার কথার ঠিকমতো ঠিক 1 ঘন্টার মধ্যে ওরা আমেরিকার মাটি থেকে প্ল্যান ওড়াল দেয়। এবার আর কোনো দেশে থামতে হবে না, সোজা বাংলাদেশে যাবে। দুবাই একবার নামে ফুয়েল লোড করে তারপর বাংলাদেশে। এবার যেহেতু কোনো ট্রানজিটের ব্যবস্থা ছিল না, সেই জন্য খুব তাড়াতাড়ি ওরা বাংলাদেশের মাটিতে নেমে যায়। ওরা যখন বাংলাদেশের মাটিতে ল্যান্ড করে তখন রাত 4টা। এয়ারপোর্ট থেকে বের হয়ে মৃদুল লুকাকে বলে উঠল, লুকা, তুমি আর তোমার ফিয়ান্সে আমার বাংলোতে ওঠো, আমার সব কিছু নিয়ে যাও। ওখানে আমি এক জায়গায় যাব এখন। বস, এত রাতে কোথায় যাবেন আপনি? কালকে সকালে না হয় বের হয়েন, এখন রেস্ট করে। যেখানে গিয়ে আমি শান্তিতে রেস্ট করতে পারবো সেখানে যাচ্ছি। বস, ম্যাডামের কাছে যাচ্ছেন। এই জন্যই তোমাকে এত ভালো লাগে আমার লুকা। আমার সব কিছু বুঝে যাও না বলার আগে। গুড জব, এখন যাও, সাবধানে যাও, বাড়িতে গিয়ে রেস্ট করো তোমরা। আর হ্যাঁ, বিয়ের আগে কিন্তু একসাথে এক রুমে থাকবে না। যদি শুনেছি এক রুমে থেকেছো তাহলে তোমাদের বিয়ে ক্যান্সেল। ঠিক আছে বস, আমরা এক রুমে থাকবো না, আপনি যেভাবে বলবেন ওইভাবেই হোক। কিন্তু বস, বিয়েটা একটু তাড়াতাড়ি দিয়েন, অনেক সহ্য করেছে আপনার জন্য বস, শুধুমাত্র আপনার জন্য। চিন্তা কর না লুকা, আমি যেদিন বিয়ে করব তুমিও সেদিনই বিয়ে করবে। মানে আমাদের দুজনের একদিনই বিয়ে হবে আমাদের ম্যাডামদের সাথে। ওকে ঠিক আছে, তাহলে তুমি যাও, বাসায় গিয়ে রেস্ট নাও, আমি তাহলে আসছি। এটা বলে মৃদুল সেখানে আর না দাঁড়িয়ে একটা বাইক নিয়ে চলে যায় সোজা মাহতাবদের বাড়ির সামনে। আর লুকা চলে যায় মৃদুলের বাংলো বাড়িতে। মৃদুল যখন দেয়াল টপকে ভেতরে ঢুকে তখন গিয়ে শুনতে পায় ওদের বসার ঘর থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছে। তোমরা চারো না তানিয়া মৃদুলকে ভালোবাসে, তারপরেও তোমরা ওর সাথে এমনটা কি করে করতে পারো? তোমরা কেন আমার বোনটাকে শুধু শুধু মানুষকে কষ্ট দিচ্ছ? আমার বোনকে আমি কোনোভাবে ওর সাথে বিয়ে দিব না যতদিন পর্যন্ত মৃদুল বাংলাদেশে আসে। দেখো, মৃদুল যদি বাংলাদেশে থাকতো তাহলে মৃদুলের সাথে বিয়ে দিতে আমাদের কোনো প্রবলেম ছিল না, কিন্তু ও তো বাংলাদেশে নেই। কোথায় আছে সেটাও তোমরা শিওর দিয়ে বলতে পারো না। ও যে বাংলাদেশে ফিরবে, তানিয়ার কাছে ফিরবে, এটা তো কোনো গ্যারান্টি নেই। আর আমার মেয়ে আমার উপরে বোঝা না, আমি শুধু ওর একটু মানসিক শান্তির জন্য ওকে বিয়ে দিচ্ছি। আমার বন্ধুর ছেলে ভালো, ওকে বুঝিয়ে নেবে। তোমাদের কথায় কি তানিয়া রাজি হয়েছে বিয়ে করতে? যদি বিয়ে করতে রাজি না হয় তাহলে কেউ আমার বোনকে জোর করতে পারবে না। তানিয়া হয়তো এখন ঘুমোচ্ছে, কিছুক্ষণ আগে আমাদের সাথে বলে গিয়েছে ওই বিয়ে করতে চায় না এবং করবে না। ওর কথা ও সারা জীবন মৃদুলের জন্য অপেক্ষা করবে, কিন্তু তাও অন্য কোনো পুরুষকে ওর জায়গা দিতে পারবে না। মৃদুলটা যদি চলে আসতো তাহলে আর এত সমস্যা হতো না। মৃদুল সেখানে না দাঁড়িয়ে দেয়াল টপকে বেলকনি দিয়ে সোজা গিয়ে তানিয়ার রুমে ঢোকে। তানিয়ার রুমে ঢোকে দেখে তানিয়া ঘুরিয়ে আছে। সে নিজের শীতের জামাটা খুলে সোজা গিয়ে লাইটটা বন্ধ করে তানিয়াকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। রাত 10টার সময় যখন তানিয়ার ঘুম ভেঙে আসে তখন সে বুঝতে পারে কেউ তাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। যখন সে চিৎকার দিতে যাবে ঠিক তখনই ওর মুখে হাত দিয়ে বলে, আরে আরে চিৎকার করতেছো কেন? আমি মৃদুল। তারপরও যেন তানিয়ার বিশ্বাস হয় না, সে নড়াচড়া করতে থাকে। ততক্ষণে মৃদুল রুমের লাইটটা জ্বালিয়ে দেয়। রুমের লাইট জ্বালানোর কারণে হঠাৎ ঘুম থেকে উঠে তানিয়ার কিছুক্ষণ সময় চোখটা বন্ধ করে রেখে যখন খুলে সামনে মৃদুলকে দেখতে পায় তখনই ওকে এমন শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দেয়। ওর কান্না শব্দ শুনে ওর বাবা মা ভাই ভাবি সবাই চলে আসে। এতদিনে মাহতাবও বিয়ে করে নেয় ওর খালাতো বোনকে, যে কিনা ওর গার্লফ্রেন্ড ছিল। সবাই এসে যখন দরজার বাইরে থেকে দরজা ধাক্কাতে থাকে কিন্তু তানিয়া মৃদুলকে ছাড়ে না।
কি আর করার, মৃদুল তানিয়াকে কোলে নিয়েই দরজা খুলে দেয়। যখনই ওরা সবাইকে দেখতে পায়, তানিয়া মৃদুলকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। ওরা সবকিছু বুঝে যায়, কিন্তু তারপরও মাহতাব এসে ওকে জিজ্ঞেস করে, তুই এতদিন কোথায় ছিলি আর তুই এই রুমে ঢুকলি কি করে? মাহতাব নিচে আসো, আর মৃদুল তুমিও ওকে নিয়ে ফ্রেশ হয়ে নিচে আসো। এটা বলে ওরা সেখান থেকে চলে যায়। তুমি তো আরেকটু হলে আমাকে এখানে গণপিটুনি খাওয়াতে, শ্বশুর আর শালার হাতে। নির্ঘাত, ওরা ভালো মানুষ, এর জন্য আমাকে কোনো কিছু বলেনি। তুমি এতদিন কোথায় ছিলে? আমাকে কি একবারও মনে পড়েনি? একবার আমাকে ফোন দিতে পারোনি তুমি? আমাকে একবার যদি ফোন দিতে কি হতো তোমার? এই 1 বছর আমি তোমাকে কয়েক হাজার কল দিয়েছি, তুমি নিজেও জানো না। তোমার সাথে যোগাযোগ করার কোনো রাস্তা ছিল না, তারপরও তোমার খোঁজার কোনো কমতি ছিল না। আমি সব কিছু জানি ম্যাম, আমার হাত সব বাধা ছিল, আমি চেয়েও কিছু করতে পারিনি। এখন ছাড়ো, নিজে যেতে হবে, তাড়াতাড়ি চলো। না, আমি তোমাকে ছাড়বো না, এভাবে থাকবো, কোথাও যাবে না তুমি। এই 1টা বছর আমি কিভাবে কাটিয়েছি তুমি জানো? তোমাকে ছাড়া আজকে তো বাবা আমার জন্য বিয়ে নিয়ে এসেছিল, তুমি জানো এটা? আর 6 মাস পরে আসতাম তোমার বাবার জন্যই। আমার তাড়াতাড়ি আসতে হয়েছে তোমার বিয়ের জন্য। তোমার বাবা বিয়ে নিয়ে এসেছে, তুমি আবার কি না কি করবে, সেই কারণে আমি তাড়াতাড়ি করে বাংলাদেশে চলে আসছি। এখন ফ্রেশ হয়ে আসি, কিছু খাইনি, আমার অনেক খিদে পেয়েছে। আমেরিকা থেকে এসেছি এয়ারপোর্ট থেকে এখানে চলে এসেছি, তাই তো একটু কিছু খেতে পারিনি, অনেক খিদে পেয়েছে, খেতে তো। আচ্ছা তুমি এখানে বসো ফ্রেশ হয়ে, আমি খাবার নিয়ে আসছি। এখানেই বসো, নিচে আসতে হবে না তোমাকে, আমি খাবার নিয়ে এখানে আসছি। এটা বলে তানিয়া আর সেখানে না দাঁড়িয়ে সোজা নিচে গিয়ে রান্নাঘরে চলে যায়। রান্নাঘরে যাওয়া দেখে তানিয়ার মা এবং ভাবি ওরা দুজনও রান্নাঘরে যায়। কিরে তানিয়া, এই সময় হঠাৎ করে কি রান্না করে? তোর খিদে পেয়েছে নাকি? খিদে পেলে আমাকে বল, আমি তোর খাবার দিয়ে দিচ্ছি, তুই বস। না, আমার খিদে পাইনি, ওনার খিদে পেয়েছে। আমেরিকা থেকে এয়ারপোর্ট থেকে এখানে চলে এসেছে, তাই পেটে কিচ্ছু পড়েনি। আচ্ছা ঠিক আছে, তুই বস, আমি ওর খাবার দিচ্ছি। তোমাকে দিতে হবে না, আমারটা আমি নিজেই নিয়ে নিচ্ছি। তানিয়ার খাবার নেওয়ার প্রায় শেষের দিকে তখনই সিঁড়ি দিয়ে নিচে নামতে দেখা যায় মৃদুলকে। মৃদুলকে নিচে নামতে দেখে তানিয়া বলে উঠল, তোমাকে বলেছি না উপরে বসার জন্য, নিচে আসলে কেন? সমস্যা নেই, নিচে এসেছি। তারপর তানিয়া খাবার নিয়ে বেসিন থেকে হাত ধুয়ে খাবার মাখতে থাকে। তানিয়ার এই কাণ্ড দেখে তানিয়ার মা এবং ভাবি, তানিয়ার বাবা, ভাই ওরা সকলে মুখ টিপে হাসতে থাকে এবং মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে তাদের মেয়েটা আগের থেকে এখন মানসিক সুস্থ। তারা এতক্ষণ এতটুকু বুঝেছে যে মৃদুল ছাড়া তানিয়া একেবারে অসহায়। ভাত মেখে তানিয়া সোজা চলে আসে মৃদুলের সামনে। মৃদুলের সামনে এসে যখন নলা ধরে তখন মৃদুল সকলের দিকে তাকায়, দেখতে পায় সকলে মিলে হাসছে। কি হলো, খাচ্ছ না কেন? তোমার মুখের সামনে কতক্ষণ ধরে রাখবো? হুম। কিরে খাচ্ছিস না কেন? তোর তো ভাগ্য ভালো, আমার বোন খাবার মেখে তোকে খাইয়ে দিচ্ছে। আমার কপালে বউয়ের হাতের খাবার নেই, বুঝেছিস? বিয়ের আগে যা একটু খাইয়ে দিত, এখন বললে আমাকে আরও কথা শোনায়। মাহতাবের কথা শুনে মাহতাবের বউ ওর দিকে রাগীভাবে তাকায়। তারপর মৃদুল আর কোনো কথা না বলে সব খাবারটুকু খেয়ে নেয়। খাবার শেষে সবার সাথে কথাবার্তা বলে যখন বাড়িতে আসতে যাবে, ঠিক তখনই তানিয়া বলল, এত রাতে বাড়িতে যাওয়ার দরকার নেই, কালকে সকালে যেও বাড়িতে। হ্যাঁ মৃদুল, আজকে রাত্রে এখান থেকে সকালে না হয় বাড়িতে যেও। এত রাত হয়ে গেছে, আজকে আর যাওয়ার দরকার নেই, এত রাতে গাড়ি পাওয়া যাবে না। তারপর একে একে সবাই একই কথা বলে, যার কারণে আর মৃদুল বাসা থেকে যায় না রাত্রিবেলা। সেজন্য ঠিক করে কালকে সকালে বাড়িতে যাবে। রাত 12টার সময় মৃদুলের ঘরের দরজায় কে যেন নক করে। তারপর মৃদুল ঘুম থেকে উঠে এসে দরজা খুলে দেয়। দরজা খোলার সাথে সাথেই তানিয়া গিয়ে ওকে জড়িয়ে ধরে। তানিয়া, এত রাতে এখানে এসেছো কেন? কালকে সকালে আবার কথা হবে, এখন যাও রুমে গিয়ে ঘুমাও। এখানে যদি আঙ্কেল আন্টি ওরা দেখতে পায় তাহলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। না, আমি আজকে রাতে তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো, আর কালকে তুমি আমাকে বিয়ে করবে। কালকে থেকে আর কখনো তোমাকে ছাড়া একদিনও থাকবো না। আচ্ছা ঠিক আছে, যাও, কালকে বিয়ে করবো তোমাকে, তারপর কালকে থেকে
আমরা একসাথে থাকবো, কিন্তু আজকে না। আমি এখান থেকে যাব না বলছি, যাব না। তুমি এখান থেকে আমাকে কোনোভাবে সরাতে পারবে না, এটা আমি বলে দিলাম তোমাকে। কি আর করার, মৃদুল খুব ভালো করেই জানে তানিয়া যেটা বলে সেটাই করে। তার মানে তানিয়া বলেছে এখানে থাকবে, সে এখান থেকে যাবে না। তাকে কোনোভাবেই এখান থেকে সরানোর দায়িত্ব কারোর কাছে নেই। কি আর করার, এভাবেই তারা দুজন শুয়ে পড়ে। তারপর একে একে সব ঘটনা খুলে বলে বাংলাদেশ থেকে কেন গিয়েছিল আমেরিকায়, আর আমেরিকা যাওয়ার পর কি কি হয়েছে ওখানে। কিন্তু সব কিছু না। হ্যাঁ, বুঝতে পেরেছি। আজকের পর থেকে আর কখনো তুমি আমাকে একা রেখে কোথাও যাবে না। যদি দূরে কোথাও যেতে হয় তাহলে আমাকে নিয়ে যাবে, আর যদি আমাকে না নেওয়া হয় তাহলে ওখানে যাওয়ার দরকার নেই তোমার। তখন তুমি আমার বউ ছিলে না, আর কালকে থেকে যদি তুমি আমার বউ হয়ে যাও, যখন থেকে তুমি আমার বউ হয়ে যাবে তখন থেকে আমি যেখানে যাব সেখানে যাওয়ার মতো ব্যবস্থা তোমার অবশ্যই আছে। কারণ আমি যেখানে যাব সেখানে অবশ্যই তুমি যেতে পারবে, সে এবিলিটি তোমার হাজব্যান্ডের অবশ্যই থাকবে। এখন ঘুমাও, আমি অনেক টায়ার্ড, বুঝেছো? তারপর তানিয়া আর কোনো কিছু না বলে মৃদুলকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে সেখানে। ভোরবেলা মৃদুল তানিয়াকে জাগিয়ে ওর রুমে পাঠিয়ে দেয়। তানিয়া চলে যাওয়ার কিছুক্ষণ পরে মাহতাব আর আরাফ আসে রুমে। রাতে মাহতাব আরাফকে ফোন করে বলেছে যে মৃদুল বাংলাদেশে এসেছে এবং ওদের বাড়িতে আছে। তুই আমার বোনের সাথে রাতের বেলা কি করেছিস? সত্যি করে বল, তোরা এক ঘরে ছিলিস কেন রাতে? তোদেরকে না করার পরেও আমি তোর বোনকে বারবার না বলেছিলাম যে তোমার হিটলার ভাই আমাকে মেরে ফেলবে, তারপরও তোর বোন আমার কথা শুনেনি। সে বলেছে মেরে ফেলার সময় তখন আমাকে মেরে তারপর তোমাকে মারতে হবে। আরাফ, এখানে তুই বলতো, এখানে কার দোষ, আমার নাকি ওর বোনের দোষ? তবে হে, রাতে আমাদের মধ্যে এমন কোনো কিছুই হয়নি, বুঝেছিস? কন্ট্রোল আছে আমার উপর। শালা, কোনো কথা বলবি না। তোর কাছে আমাদের বোন বিয়ে দেবো না। তুই আমাদের কাউকে কোনো কিছু না বলে উধাও হয়ে গিয়েছিস। ফিরে এসেও একবার জানালি না যে আমি ফিরে এসেছি, এটাও একবার বললি না। আমাদেরকে ভুলে গিয়েছিস তুই। শালা, তুই এখন আর ঘুমাবি না, উঠ ঘুম থেকে। তোদের বোন বকবক করে আমার মাথা খেয়ে দিয়েছে, এখন আপাতত একটু ঘুমাতে দে। তোরা বাইরা আবার এখন শুরু করিস না। দুই বন্ধু জোর করে ওকে টেনে তুলে বিছানা থেকে নিয়ে বের হয়ে যায় বাহিরে। তারপর বাইরে গিয়ে ওরা তিন বন্ধু জগিং করতে করতে একটা দোকানের সামনে এসে বসে। টং দোকানের সামনে সেখানে বসে সবকিছু বলে মৃদুলের লাইফের সবকিছু। তার মানে তুই গ্যাংস্টার, মানে তুই মাফিয়া। দেখেছিস মাহতাব, আমি বলেছি আমারও এমনই কিছু একটা মনে হতো, কিন্তু দোস্ত মাফিয়ারা তো খারাপ হয়, তাহলে তুই কি করে ভালো? আমাদের বাংলাদেশিদের ছোট ছোট গ্যাংস্টারগুলো ছিল, ওদেরকে মেরেই তারপর এই পজিশনে এসেছি। তারপর আন্ডারওয়ার্ল্ড দেশের বাইরে, এখন আমেরিকাতেও আমার খুব পরিচিতি। যখন একটা সরকারের বেসামরিক কোনো প্রজেক্ট হয় তখন সেটা আমার উপর দেয়, সে মিশনটা আমি কমপ্লিট করে দিই ওদেরকে। তার জন্যই এখন আমার নাম মাফিয়া কিং। এটা বাংলাদেশের কেউ জানে না, কিন্তু আমেরিকাতে আমাকে এই নামে চিনে, মাফিয়া বস। তোর কাছে আমি আমার বোন বিয়ে দিব না শালা। তোর লাইফের রিস্ক আছে, কখন কে এসে মেরে ফেলে দিয়ে চলে যায় কোনো টের পাওয়া যাবে না, তখন আমার বোন বিধবা হয়ে যাবে। শোন, আমাকে সরাসরি মাফিয়া বস হিসেবে দেখেছে কে কে জানিস? শুধুমাত্র তোরা দুজন আর আমার সাথে কয়েকজন, যাদের কাছ থেকে আমি মিশন পরিচালনার কথা ফাইনাল করি। ওরাও আজ পর্যন্ত আমার রিয়েল চেহারা দেখেনি, তো নিশ্চিন্তে থাকতে পারিস। আর আমি থাকতে তোর বোনের কোনো কিছুই হতে দেব না, এটা বিশ্বাস রাখতে পারিস। তারপর ওরা যার যার মতো কথা বলার মাঝে তানিয়া ফোন করে বসে। কোথায় তুমি? আমি খাবার রেডি করে বসে আছি, তাড়াতাড়ি চলে আসো, খাবার ঠান্ডা হয়ে যাবে, তারপর আর খেতে ভালো লাগবে না। তারপর ওরা তিনজন আর ওখানে বসে না থেকে সোজা চলে যায় বাসায়। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে যখন খাবার টেবিলে আসে তখন মৃদুলকে ওরা বলতে থাকে, আজকে শুধু তোমাদের জন্য আমার মেয়ে নিজের হাতে রান্না করেছে, বুঝেছো? গত 1 বছর আমার মেয়ের নিজের খাবার কোনোটি ঠিক ঠিকানা ছিল না, আর আজকে এত সকালে ঘুম থেকে উঠে সবার আগে খাবার তৈরিতে ব্যস্ত, সে আবার তোমার জন্য। ওকে কখনো অবহেলা করো না বাবা, আমার মেয়েটা সহজ সরল নেই। জি আঙ্কেল, আমি কখনো ওকে অবহেলা করবো না, এতটুকু নিশ্চিন্তে থাকেন। আচ্ছা বাবা, তোমার বাবা মা কখন আসছে?
আপনার মেয়ে বলেছে যে কোনোভাবে যেন আজকে আপনার মেয়ের সাথে আমার বিয়েটা হয়ে যায়। এখন আমি ওর কথা ফেলতে পারবো না আঙ্কেল। আমি বাড়িতে অলরেডি বলে দিয়েছি, আর আমি একটু পরে বাড়িতে যাচ্ছি। বিকালের মধ্যে আবার চলে আসবো বাবা মাকে নিয়ে, আর হয়তো রাতের ভিতরে ইনশাল্লাহ বিয়েটাও সেরে ফেলবো, ওর সাথে যদি আপনারা সহমত থাকেন। আমার মেয়ে যেহেতু এটা বলেছে তাহলে অবশ্যই আজকে তোমাদের বিয়ে দিতে হবে, নয়তো আমার মেয়েটা মন খারাপ করবে আবার। আমি দেখেছি আমার মেয়েটার অবস্থাটা গত বছর এক ধরনের ছিল। আমি আর ওর গুমরা মুখ দেখতে পারবো না বাবা। তুমি যত তাড়াতাড়ি সম্ভব তোমার বাবা মাকে নিয়ে আসো, আমি এদিকে সবকিছু রেডি করে রাখতেছি। তারপর যখনই খাবার শুরু করতে যাবে ঠিক তখনই মৃদুল তানিয়াকে ডেকে বলে, তানিয়া এখানে এসো, সবার সাথে খেতে বসো। সবাই এখানে খেতে বসেছে, তুমিও বসো। মা ঘর গিয়েছে। মা ঘর থেকে আসলে তারপর আমি খেতে বসবো মায়ের সাথে। তুমি এখন বাবার সাথে খেয়ে নাও। আমার এত তাড়াহুড়া নেই, তাহলে আন্টি আসুক, তারপর একসাথে সকলে মিলে খেতে বসবো। তুমি আন্টিকে ডেকে নিয়ে আসো, যাও। তানিয়া আর কোনো কিছু না বলে উপরে গিয়ে তার মাকে ডেকে আসে। তানিয়া নিচে নামার সাথে সাথে তানিয়ার মাও নিচে নেমে আসে। আরে বাবা, তুমি এখনো খেতে বসোনি? আমরা তো পরে খেয়ে নিতে পারবো। তোমরা এখনো খাওনি কেন? তাড়াতাড়ি বসে পড়ো, আমরা বসতেছি। এটা বলে ওরা সকলে একসাথে বসে পড়ে খাবার জন্য। মৃদুলের খাবার একটা শেষ হওয়ার আগেই তানিয়া আরেকটা দিয়ে দিচ্ছে। এটা দেখে কেউ কিছু বলে না, শুধু সবার মুখ থেকে হাসে। আরে বোন, কম করে দে, এ এত সব কিছু খেয়ে নেবে। এদিকে তো আমি আর দুজন আছি, আমাদের এদিকেও একটু তাকা। তোমার জন্য ভাবি আছে। আর আরব ভাইয়াকে বলো তাড়াতাড়ি বিয়েটা করে নিতে, তখন আরব ভাইয়াকেও দিয়ে দেওয়ার মানুষ হবে। হ্যাঁ, বোন দেখতেছি, আমাকেও এটা করতে হবে, নয়তো আমার না খেয়ে মরতে হবে। আমাকে তো আর কেউ খাবার দিয়ে দিবে না, তাই না? তোকে দেওয়ার জন্য আমি আছি না? দাঁড়া, তোকে এখনই দিয়ে দিচ্ছি। কই, এই সুযোগে বাড়িতে গিয়ে একটু বিয়ের কথাটা বলবে আমার? তা না, এখন উল্টা বলতেছে যে আমি আছি। আচ্ছা ঠিক আছে, আরেকবার যখন ভাবির সাথে দেখা হবে তখন বলে দিব তোর বিয়ের কথা। এখন আগে খা। তারপর খাবার খাওয়া শেষ করে মৃদুল যখনই আসতে যাবে তখন তানিয়া বলে, কখন আসবে আবার? আমি কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করব। আর কালকে রাতে কি বলেছি তোমার মনে আছে? আজ কিন্তু বিয়ে করবে, যে করেই হোক। আমি কিন্তু জানি না, সব কিছু তুমি জানো। এখন তুমি কি করবে কি করবে না সব কিছু তোমার ব্যাপার। একটু আগে আমি সবকিছু আঙ্কেলকে বলেছি, এখন আঙ্কেল বলেছেন বাবা মাকে নিয়ে আসার জন্য। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আজকে রাতে আমাদের বিয়ে হবে। তানিয়া, আমি তোমাকে কথা দিয়েছিলাম যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই আমি তোমার হব, তুমি আমার হবে। আমি তাহলে অবশেষে এই কথা রাখতে যাচ্ছি, তাই না? আজকে বিয়ের পর আরেকটা কথা দিতে হবে আমায়। কি এমন কথা দিতে হবে আজকে? বিয়ের পর আরেকটা? শুনি, এখনই বলে ফেলো। যদি দেওয়ার মতো হয় তাহলে আমি এক্ষুনি দিয়ে যাব কথা। না, এটা আমি বিয়ের পর বলবো তোমাকে, এখন না। তুমি তাড়াতাড়ি এসো বাড়ি গিয়ে। হ্যাঁ, আমি তোমার জন্য বসে যে অপেক্ষা করব। তুমি তাড়াতাড়ি এসো আর সাবধানে যাবে, সাবধানে আসবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, তাহলে যাচ্ছি। আর তুমি খাবারটা ঠিক টাইম মতো খেয়ে নিও। আগে যেরকম অনিয়ম করতে, এখন আর এমন চলবে না। আগে আমি কাছে ছিলাম না, কিন্তু এখন আমি কাছে আছি। আর যদি আমি এসে শুনেছি যে দুপুরে খাওয়ানি কিংবা কোনো কিছু অনিয়ম করেছে তাহলে কিন্তু তখনই মার দেব। আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না, আমি খাবার খেয়ে নিব, তুমি সাবধানে যেও। মৃদুল বাই বলে সেখান থেকে চলে যায়। সেখান থেকে বাইকটা নিয়ে সোজা চলে যায় গ্রামের বাড়িতে। সাথে আরাফ আসতে চেয়েছিল, কিন্তু মাহতাব তাকে যেতে দেয়নি। কারণ আজকে যদি তানিয়ার বিয়ে হয়ে যায় তাহলে এখন বাড়িতে অনেক কাজ, সে সব কিছু মাহতাব একা করতে পারবে না। সেজন্য আরাফকে যেতে দেয়নি। মৃদুল চলে যাওয়ার পর আরাফ মাহতাবকে বলে, শালা, তোর জন্য আজকে আমি গ্রামে যেতে পারিনি, নয়তো মৃদুলের সাথে গ্রামে গিয়ে গ্রামের মেয়েগুলো দেখে আসতে পারতাম। শুনেছি গ্রামের মেয়েরা নাকি অনেক সুন্দর হয়। তুই আমার পরিকল্পনার মধ্যে পানি ঢেলে দিয়েছিস। শুধু সময় আসুক, তোকে আমি ছাড়বো না বলে দিলাম। চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন, কথাটা মাথায় রাখিস। আচ্ছা ঠিক আছে, তোর একদিন পরে দেখা যাবে। এখন আজকে বাড়িতে অনেক কাজ আছে, তোকে কোনোভাবেই যেতে দেওয়া সম্ভব না। আর আঙ্কেল আন্টিকে মা বাবা ফোন করে বলে দিয়েছে, তুই একবার ফোন করে বলে দে যেন তাড়াতাড়ি এখানে চলে আসে। মৃদুলের সাথে কথা বলে যা বুঝতে পারলাম বিয়েটাও আজকে যে কোনোভাবেই হোক করে ছাড়বে। গ্রামের বাড়িতে। আসসালামু আলাইকুম বাবা, কেমন আছো তুমি? কেমন আছো মা?
মৃদুলকে দেখে ওরা দুজন খুশিতে আত্মহারা হয়। দুইজনেই ওকে জড়িয়ে ধরে। আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা, তুই কেমন আছিস? আর কখনো আমাদেরকে ছেড়ে এভাবে দূরে যাবি না তো? না বাবা, না মা, আর কখনো আমি তোমাদেরকে ছেড়ে এভাবে দূরে যাব না। আর যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এখন থেকে তোমরাও আমার সাথে শহরে চলে যাবে। আর হ্যাঁ, তোমরা তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমাদেরকে শহরে যেতে হবে তানিয়াদের বাড়িতে। তানিয়ার বাবার সাথে আজকে কথা বললাম। তানিয়ার বাবা তো আমার বন্ধু হয় ছোটবেলার। ওর বাবার সাথে এতদিন আমার যোগাযোগ ছিল না। আজকে যখন ফোন করে কথা বললাম আমার বাড়িতে এখানে, তখনও পরিচয় দেয়, তখনও চিনতে পারে আমাকে, আমিও চিনতে পারি ওকে। ও আমি তো জানতাম না ওরা নরসিংদীর। আমি ভেবেছিলাম ওরা ঢাকার স্থানীয়, কিন্তু ওদের বাসা আগে নরসিংদীতে ছিল এটা আমি জানতাম না। হ্যাঁ, যখন তোর মতো ছিল তখনই বাংলাদেশের বাইরে চলে গিয়েছিল স্কলারশিপ নিতে। তখন বাইরে থেকে পড়াশোনা করে এসে ঢাকায় বিজনেস চালু করে। আমাদের এইখানে সব জায়গা জমি বিক্রি করে একেবারে ঢাকা চলে যায়। তখন থেকে ওর সাথে আর আমার কোনো যোগাযোগ ছিল না। মানে ওর নাম্বার আমার কাছ থেকে হারিয়ে গিয়েছিল। ওর কাছেও আমার যে নাম্বার ছিল সেই সিম আমি বদলে ফেলেছিলাম, যার কারণে আর আমাদের যোগাযোগ হয়নি কখনো। এতগুলো বছর পর গিয়ে আবার সেই পুরনো বন্ধুর সাথে যোগাযোগ হয়েছে। তার সাথে দেখা করতে আমার মনটা খুব আনচান আনচান করতেছে। আমি তো রেডি হয়ে বসে আছি, কখন তুই বাড়িতে আসবি, কখন আবার ওদের বাড়িতে যাব। এখন শুধু তোর মা রেডি হয়ে গেলে একেবারে সব কিছু ওকে। হ্যাঁ, আমিও রেডি হয়ে বসে আছি তোর জন্য। আমিও রেডি, এখন আমরা বের হতে পারবো। আচ্ছা ঠিক আছে, তোমরা বসো, এখনই একটা গাড়ি আসতেছে, গাড়ি আসার পর আমরা গাড়ি করে যাব। এটা বলে মৃদুল বাইরে এসে ফোন করে লুকাকে। লুকা তুমি কোথায় আছো? আমাদের বাড়ির সামনে আসতে আর কতক্ষণ সময় লাগবে? জি বস, আমি এখন আপনার বাড়ির সামনে। এখন আসলে আমরা বের হতে পারবো। আচ্ছা ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমরা আসতেছি। এটা বলে ফোন কেটে সে তার মায়ের কাছে যায়। মা, নীরব কোথায়? নীরবকে বলছিলাম আজকে ও এখন আসেনি। ওরা কথা বলার মাঝখানে পিছনে এসে নীরব হাজির হয়। এই তো আমি এখনই হাজির হয়ে গিয়েছি। চল তাহলে তাড়াতাড়ি যাওয়া যাক। কাকা কাকি তোমরা রেডি হয়ে গিয়েছো? হ্যাঁ, আমরা তো কখনোই রেডি, শুধু তোর জন্য অপেক্ষা করতেছিলাম। এখন চল তাহলে যাওয়া যাক। বাড়ির বাইরে এসে দেখে ওরা দুইটা মার্সিডিজ দাঁড়ানো। এই দুইটা গাড়ি যখন এলাকার ভেতরে ঢুকে তখন এলাকার সকল মানুষ তাকিয়ে থাকে শুধু, কারণ এই এলাকার মধ্যে আগে কখনো আসেনি। বন্ধু, এই দুইটা কি তুই নিজেই কিনেছিস নাকি? তুই তো কোনো কিছুই বলিস না আমাদেরকে। এমন আরও 20-25টা আছে, আমার সেগুলো ঢাকায় পড়ে আছে। এখন এখান থেকে যেতে দুইটা গাড়িও লাগবে না, একটা গাড়িতে চাপাচাপি হয়ে যাবে, সেই জন্য দুইটা নিয়ে আসছে। তারপর একটা গাড়ির মধ্যে গিয়ে বসে লুকা, মৃদুল, নীরব অন্য আরেকটার মধ্যে বসে তার বাবা মা। একটা দিয়ে যেতে গেলে অনেক চাপাচাপি হয়ে যেত, সেই জন্য দুইটা গাড়ি এনেছে। বেশ কিছুক্ষণ সময় ড্রাইভ করার পর চলে আসে তারা ওদের বাড়ির সামনে। বাড়ির সামনে গাড়ি থেকে নেমে দেখতে পায় তানিয়ার বাবা, ভাই, মা, সাথে আরাফ আরাফের বাবা মাও। ওরা সকলে দাঁড়িয়ে আছে সেখানে। বন্ধু, কতগুলো দিন পর তোকে দেখতে পেলাম। এটা বলেই সে এগিয়ে জড়িয়ে ধরে মৃদুলের বাবাকে। মৃদুলের বাবাও জড়িয়ে ধরে মাহতাবের বাবাকে। আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব হয়। এতদিন পরও আমাদের দেখা হয়ে গিয়েছে, কখনো ভাবতে পারিনি তোর সাথে আবার আমার এইভাবে দেখা হয়ে যাবে। আমার মনে হয় তুই নিজেও ভাবতে পারিসনি যে তোর সাথে এইভাবে আমার দেখা হবে। ওদের কথা বলার মাঝখানে সবাই এগিয়ে এসে কুশল বিনিময় করে নেয়। তারপর সবাই একে একে ভেতরে প্রবেশ করে। ভেতরে গিয়ে বসার পর মৃদুলের মা বলে উঠল, আপা, আমার বৌমাটা কোথায়? আমার বৌমাটাকে নিয়ে আসেন, একটু দেখি তাকে। সেই যে 1 বছর আগে গিয়েছিল আমার বাড়িতে, তারপর থেকে তো আর দেখিনি ওকে। এটাই ছিল ওকে দেখা প্রথম এবং শেষ দেখা। আজকে আবার দেখবো তাকে। হ্যাঁ আপা, নিয়ে আসতেছে ওকে। আমার ছেলের বউ গিয়েছে ওকে নিয়ে আসার জন্য। এখন থেকে তো সব সময় দেখবেন আপনাদের ছেলের বউ, আমরা চাইলেও দেখতে পারবো না। আমরা মেয়ে নিয়ে যাচ্ছি।
মেয়ে যখন চাইবে তখন আবার নিজের বাপের বাড়িতে আসতে পারবে, বুঝেছেন? আপনাদেরকে বলার আগেই আমাদের বাড়িতে চলে আসবেন। অবশ্য যখন ইচ্ছা হবে তখনই চলে আসবেন। ভাইয়ের বন্ধু বলে কথা, বন্ধুর বাড়ি কোনটা, নিজের বাড়ি কোনটা? হ্যাঁ ভাবি, একদম ঠিক বলেছেন। ওর বাড়ি কোনটা আর আমার বাড়ি কোনটা? দুজনের বাড়ি একটাই, যখন ইচ্ছে হবে তখনই মেয়েকে দেখতে চলে যাব। কিন্তু বস তো গ্রামে যাবেন না, বস এখানে সেটেল হয়ে গিয়েছে। লুকার কথা বলার মাঝখানে সেখানে তানিয়া চলে আসে। তখন মৃদুল একটু বাহিরে গিয়েছিল নীরবের সাথে আর আরাফের সাথে কথা বলতে। ঢাকায় কোথায় সেটেল হয়েছে? এখানে কি ফ্ল্যাটও কিনেছে নাকি? না স্যার, এখানে বস 4 বছর আগে একটা প্যালেস তৈরি করেছে, যার নাম দিয়েছে কুইন অফ তানিয়া। এটা শুনে তানিয়া অনেকটা অবাক হয়ে যায়, কারণ তানিয়া মৃদুলকে ভালোবাসি বলেছে 1 বছর আগে। মৃদুল নিজেও স্বীকার করেছে সে 1 বছর আগে থেকে তানিয়াকে ভালোবাসে। কিন্তু এই প্যালেসটা তৈরি হয়েছে আজ থেকে 4-5 বছর আগে, যখন তানিয়া 8-এ পড়তো। তখন থেকে এটা বানানো শুরু হয়। তার মানে কি মৃদুল প্রথম থেকে তানিয়াকে ভালোবাসতো, আর এটা বানাতে কোটি কোটি টাকা খরচ হয়েছে? সেই টাকা কোথা থেকে আনলো? কিন্তু এই প্যালেসটা ওর কি কি করে হবে? এটা বানাতে কোটি কোটি টাকা খরচ হয়েছে, আর ও এত টাকা কোথায় পেল? আপনারা তাহলে জানেন না, বস আন্ডারওয়ার্ল্ডের কিং। যখন কোনো আন্তর্জাতিক মিশনের দরকার হয় তখন সেটা বসের কাছে আসে আগে। যে মিশনটা বস পরিচালনা করে, একটা দেশের গভর্নমেন্ট যখন একটা বেসামরিক মিশন পরিচালনা করে তখন সেটা বসের দায়িত্বে আসে। গত বছর আমরা আমেরিকায় 3টা মিশন পরিচালনা করি, যার পারিশ্রমিক হিসেবে আমরা বাংলা টাকার 1200 কোটি টাকা পেয়েছি। লুকার কথা শুনে সকলে তো একেবারে অবাক হয়ে যায়। সবচেয়ে বেশি অবাক হয় তানিয়া। সে বুঝতেছে এই কথা শুনে মৃদুলের লাইফে রিস্ক রয়েছে। এখন এখানে যে কথাগুলো সকালে শুনলেন, উনি আসার পর ওনার কানে কেউ এই কথাগুলো বলবেন না। যা বলার আমি ওনাকে পরে বলবো। আপনারা কেউ এই বিষয় নিয়ে ওকে কোনো কথা শোনাবেন না। আমি ওকে ভালোবাসি, ওর সাথে আমি যে কোনোভাবে থাকতে পারবো। আরে তানিয়া মামুনি, কেমন আছো তুমি? এদিকে বসো। আসসালামু আলাইকুম আন্টি। আলহামদুলিল্লাহ ভালো আছি আন্টি, আপনি কেমন আছেন? সেই দিনের পর আর যেতে পারিনি। গ্রামে অনেক ইচ্ছা ছিল আপনাদের সাথে সময় কাটাবো, কিন্তু কোনো উপায় ছিল না আমার হাতে। আমি নিজেকে নিজে কন্ট্রোল করতে পারছিলাম না তখন। আলহামদুলিল্লাহ ভালো আছি মা। আর আমাকে সব কিছু জানাতো মৃদুল। ও তোমার সব খবর রাখতো। ও আমাকে ফোন করে তোমার খবর দিত আর কান্না করতো তোমার এই অবস্থা শুনে। কিন্তু ওর হাতেও তখন কোনো কিছু করার ছিল না। তখন ও সেখান থেকে আসতে পারতো না, কিংবা তোমাকে ফোন করার মতো কোনো অবস্থা ছিল না। ঠিক তখনই ওরা 3 বন্ধু মিলে ঘরে আসে। ওরা ঘরে আসার পর মৃদুলের বাবা বলে উঠল, বন্ধু, এখন বিয়ের সময়টা কখন দিবি সেটা ঠিক কর। ওদেরকে এক করে দিতে পারলেই বাঁচি। এক পাগল আরেক পাগলি, দুইটা একসাথে করে দিতে পারলে আমিও নিশ্চিত, তুইও নিশ্চিত হতে পারবি। ওদের কথা বলার মাঝখানে মাহতাব চলে আসে, সাথে একজন কাজে নিয়ে। এর সাথে আরও 3 জন মেয়ে আসে, যারা কিনা নীরব, আরাফ এবং লুকার গার্লফ্রেন্ড। আজকে শুধু এখানে আমার একার বিয়ে হবে না, নীরব, লুকা এবং আরাফেরও বিয়ে হবে। প্রথমে আরাফের মা বাবা এই কথা শুনে একটু অমত করলেও পরে সবার জোরাজোরিতে রাজি হয়ে যায়। নীরবের কোনো প্রবলেম নেই, ওর মা বাবা আসতেছে। মৃদুল সব কিছু ঠিকঠাকভাবে হ্যান্ডেল করে নিয়েছে, যার কারণে কারোরই কোনো অসুবিধা হয়নি। তারপর একে একে 4টা বিয়ে, মানে 8 জনের বিয়ে পড়ানো হলো। সবার বিয়ে পড়ানোর শেষে ওরা 4 জন বউ নিয়ে চলে আসে মৃদুলের বাড়িতে। এখানে আগে থেকে বাসরঘর সাজিয়ে রাখা হয়েছিল। বাসরঘর সাজিয়ে রাখা ছিল 5টা, মাহাতাবেরটা সহ। সবাই যার যার ঘরে বউ নিয়ে চলে যায়। তুমি আমাকে কবে থেকে ভালোবাসতে সত্যি করে বলবে, একদম। আজকে কোনো মিথ্যে বলবে না। আজকে আমাদের বিয়ের প্রথম রাত, কোনো মিথ্যে বলবে না। আজকে সত্যি দিয়ে শুরু করবে। যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সিঁড়ি দিয়ে নিচে আসতেছো, সেদিন থেকে। তার কিছুদিন পর থেকে এই বাড়িটার কাজ শুরু করেছিলাম তোমার নামে। নিজের ভিতরে একটা আত্মবিশ্বাস ছিল যে তুমি বড় হতে হতে
আমি এই বাড়ির কাজটা কমপ্লিট করে ফেলবো এবং তোমাকে যে কোনোভাবেই হোক এই বাড়িতে নিয়ে আসবো। আমি যদি তোমাকে সেই দিন ভালোবাসি না বলতাম তাহলে কি করতে? যদি আমি অন্য কাউকে ভালোবাসতাম কিংবা অন্য কাউকে বিয়ে করে নিতাম তখন? হুম হুম। সে সুযোগ দিতাম না তোমায়, কারণ আমি যেটা একবার চাই সেটা আমি নিজে যে কোনোভাবেই হোক না কেন নিজের করে সারি। আর তুমি তো আমার ভালোবাসা ছেলে, যদি রাজি না হতে তাহলে তোমাকে উঠিয়ে নিয়ে আসতাম কিডন্যাপ করে। এতটুকু ক্ষমতা আমার আছে অবশ্য। তোমার পরিবারের সামনে থেকেও তোমাকে নিয়ে আসতে পারতাম, কেউ কিছু করতে পারতো না। যখন বুঝলাম তুমি আমাকে ভালোবাসো তখন তোমার ভালোবাসার প্রখরতা আর একটু বাড়াতে তোমাকে ইগনোর করি। আর মাহতাব সব কিছু জানতো, সেটা আমি প্রথম থেকে জানতাম। আমি মাহতাবকে বলতাম যেন তোমাকে বেশি প্রশ্রয় না দেয়। তোমার পড়াশোনার সময় এখন। তুমি আমাকে জেনে বুঝে তারপর কষ্ট দিয়েছো, এটার কোনো ক্ষমা হবে না। আজকে থেকে তোমার সাথে কথা বলা আমার বন্ধ। আমি তোমার সাথে কথা বলবো না আর। তানিয়া প্লিজ আমার সাথে এমন করো না। এই কয়েকটা বছর আমি নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করেছি। তোমাকে যতটা না কষ্ট দিয়েছি এর থেকে বেশি কষ্ট আমি নিজে পেয়েছি, কারণ আমি জানতাম তুমি আমাকে ভালোবাসো। আমি যদি তোমার দিকে হাতটা বাড়িয়ে দিতাম তাহলে সব কিছু ঠিকঠাক, কিন্তু আমি সব কিছু জেনেও তোমার দিকে ইচ্ছা করে হাত বাড়াইনি। কতটা কষ্ট করে নিজেকে কন্ট্রোল করেছি শুধুমাত্র এই দিনটার জন্য, যেন আমাদের পরিবার আমাদেরকে নিজ ইচ্ছায় দিয়ে দেয়। তানিয়া আর কোনো কিছু না বলে ওকে জড়িয়ে ধরে। তোমাকে বলেছিলাম না একটা কথা বলবো, আমাকে একটা কথা দিতে হবে। সেই কথাটা হলো আজকে থেকে সারাটা জীবন শুধু আমার দিকে তাকিয়ে থাকবে, অন্য কোনো মেয়ের দিকেও ঝুঁকবে না। যেই দিন শুনবো তুমি অন্য কোনো মেয়ের কাছে গিয়েছো সেই দিনই নিজেকে শেষ করে দেব। আজকে এখানে বসে তোমার হাত ধরে তোমাকে কথা দিচ্ছি, আমি কখনো তুমি ছাড়া অন্য কোনো নারীর দিকে তাকাবো না। সারাটা জীবন শুধু তোমাকে ভালোবেসে যাব। ভালোবাসার শেষ সংজ্ঞা পর্যন্ত ভালোবাসবো। আমার নিঃশ্বাস বের হওয়ার আগ পর্যন্ত এই তানিয়ার নামটাই আমার মুখে থাকবে। ইটস মাই প্রমিস। ভালোবাসি তোমাকে। তানিয়া আর কোনো কিছু না বলে ওকে জড়িয়ে ধরে।